সকলকে রাজপথের রাজনীতির পঞ্চম পর্বে শুভেচ্ছা জানাই। পঞ্চম পর্বে আমাদের আজকের আলোচ্য বিষয় অভ্যুত্থানের ৬ মাস ছাত্রদের ভাবনা। এই বিষয়ে আজকে আলোচক হিসাবে আমাদের সাথে ২ জন তরুণ ছাত্রনেতা আছেন, যারা সরকারি প্রজমন কলেজে শিক্ষাধীন অবস্থায় আছেন এবং অভ্যুত্থানে তাদের ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানে তারা সরাসরি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তার পরবর্তী সময়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে বরিশালের যেকোনো সংকট, ছাত্রদের যেকোনো সংকটে তারা সরাসরি সাথে ছিলেন। আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ সাব্বির হোসেন সোহাগ, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল, এবং আমাদের সাথে আরো একজন আছেন জিয়াউর রহমান নাঈম, সহসভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখা। আপনাদের ২ জনকেই আমরা শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে আমাদের সাথে আহ সাব্বির হোসেন সোহাগ যুক্ত হয়েছেন। আপনাকে রাজপথের রাজনীতির ৫ম পর্বের শুভেচ্ছা। একই সাথে আমরা যদি একটু আলাপে চলে যাই যে আহ সাব্বির হোসেন সোহাগ, আপনি অভ্যুত্থানে বরিশালের ছাত্রদের যে প্রতিনিধিত্ব করেছেন, সেখানে আ বরিশালের যে রণক্ষেত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, সেটা দেশের পুরো মানুষ দেখেছে, এই বিশ্ববাসী দেখেছে এই ফ্যাসিবাদ কে পতনের জন্য বরিশালের যে অবস্থা। সেই জায়গা থেকে আপনারা আসলে অভ্যুত্থানে কেন অংশগ্রহণ করেছিলেন? এবং কিভাবে এই ছাত্রদেরকে আপনারা সংঘবদ্ধ করেছিলেন এবং অভ্যুত্থানে আপনাদের সফল হওয়ার আসলে কৌশল কিংবা আসলে যুক্ত হওয়ার কারণ, এই দুটো একই সাথে যদি একটু বলতেন। সাব্বির হোসেন সোহাগ। জি, ধন্যবাদ রায়তুল ইসলাম সাকিব ভাই আপনাকে। একটু এনশিওর করবেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। জি, আপনার কথা শোনা যাচ্ছে। জি, আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই আপনার পঞ্চম পর্বে যুক্ত করার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বরিশালের সর্বসাধারণ জনগণকে এবং শুধু বরিশাল নয়, আহ, সারা বাংলাদেশ তথা বিশ্বের সাধারণ যে লোকজন রয়েছে এবং আপনার এই পেজের যারা দর্শক রয়েছে, যারা দেখবেন, তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই স্মরণ করে নিচ্ছি সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে, এবং একই সাথে আহ, যারা আহত হয়েছে তাদের অতি দ্রুত সুস্থতা কামনা করছি। সরাসরি চলে যাচ্ছি, আপনি যে কোশ্চেনটি আমাকে করেছিলেন যে জুলাই আগস্ট কিভাবে শুরু হয়েছিল, আমি আমি কেন অংশগ্রহণ করেছি, আমি কেন করেছি বা আমরা কেন অংশগ্রহণ করেছি। দেখেন, দীর্ঘ 17টি বছর দেশে একটি ফ্যাসিজম ছিল, ফ্যাসিবাদী সরকার ছিল, যারা দেশকে নিজেদের মতো করে চালিয়েছে, যা ইচ্ছে তাই করেছে। আমরা 1971 সালে দেশকে স্বাধীন করেছিলাম কেন? সেই 47-এ পাকিস্তান ভারত ভাগ হওয়ার পরে আমাদের তো পাকিস্তানের কাছ থেকে আবার বিভক্ত হওয়ার কোনো দরকার ছিল না। তাহলে কেন হয়েছিলাম? আমাদের একমাত্র বিভক্তি হওয়ার কারণটাই ছিল আমরা বৈষম্যের শিকার হচ্ছিলাম পাকিস্তান আমলে। সেই বৈষম্যকে দূর করার জন্য বা ওইটা থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম, দেন দেশকে স্বাধীন করেছিলাম। ঠিক একইভাবে 71-এর স্বাধীনতার পরেও আমরা আমরা স্বাধীনভাবে চলতে পারিনি, আমরা বাক স্বাধীনতা পাইনি। যেটা একটি গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী সরকার যেগুলো করেছে, তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমরা একটি সুযোগ খুঁজতেছিলাম। শুধু আমরা না, মানে ছাত্ররাই নয়, ছাত্র শ্রমিক জনতা সকলে একটি সুযোগ খুঁজতেছিল। তো সেই সুযোগের জায়গা থেকেই আমি মনে করি, যখনই 24 সালের 5ই জুন সেই 18 সালে পরিপত্র বাতিল করলো, সাধারণ ছাত্র শ্রমিক জনতা সেই সুযোগটি আবার হাতে পেল এবং সুযোগটি হাতে পেয়ে তারা লুফে নিল, অর্থাৎ এবার আর হাতছাড়া করেনি। যার প্রভাব আমরা দেখেছি
একদম আপনি সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে শুরু করে শ্রমিক বলেন, পেশাজীবী বলেন, চাকুরিজীবী বলেন, সকল জনসাধারণ দল মত নির্বিশেষে কিন্তু তারা নেমে এসেছিল। তো কেন নেমে এসেছিল? এই ফেসিজমের হাত থেকে বাঁচার জন্য। একদম ক্লিয়ার এই জায়গাটা। ফেসিজমের হাত থেকে বাঁচার জন্যই তারা এই আন্দোলনে নেমে এসেছিল এবং মত পার্থক্য সব ভুলে গিয়ে তারা আন্দোলন করেছে। তো সেই জায়গা থেকে সফল হয়েছে। এখন আসেন আমরা কিভাবে বরিশালের আন্দোলন সম্পর্কে যেটা জানতে চেয়েছেন, আমরা কিভাবে একত্রিত হয়েছি। দেখেন, আহ এখানে আরো একজন সহযোদ্ধা আছেন, জনাব জিয়াউর রহমান নাইম সাহেব। তিনি কিন্তু বরিশালের আন্দোলনের একদম প্রথম সারির একজন সহযোদ্ধা। তো সেই জায়গা থেকে আমরা যেভাবে বরিশালের আন্দোলনকে গড়ে তুলেছিলাম, এটা কিন্তু একদম সহজ ছিল না। কারণ বরিশালের যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে আমি আশা করি মানে বরিশালের লোকজন তো তারা অবগত রয়েছেই, পুরো বাংলাদেশের অন্যান্য জেলাতে যারা আছে ম্যাক্সিমাম লোকজনই অবশ্যই বরিশালের রাজনীতি সম্পর্কে ধারণা আছে। তো সেই জায়গাতে এরকম একটি আন্দোলন গড়ে উঠানো বা গড়ে তোলা কিন্তু মোটেও সহজ ব্যাপার ছিল না। বরিশাল আন্দোলন সম্পর্কে অনেকেই কিন্তু জানে না। আমি একদম দায়িত্ব নিয়ে বলি, বরিশালের আন্দোলনটা কবে শুরু হয়েছিল, আন্দোলনটার প্রেক্ষাপটটা কি, কিভাবে হয়েছিল, এটা অনেকেই জানে না। বরিশালের আন্দোলনটা প্রথম যে প্রেক্ষাপটটা ছিল, 5ই জুন পরিপত্র বাতিল হওয়ার পরে বরিশালে প্রথম আন্দোলন হয়েছিল 9ই জুন। হয়তো ক্যাম্পাস ভিত্তিক হয়েছিল, কিন্তু প্রথম আন্দোলনটাই হয়েছিল 9ই জুন, সেটা বিএম কলেজের নেতৃত্বে। দেন ধাপ যখন আন্দোলন সক্রিয় হয়েছে, আমরা সেই 9 জুন থেকে শুরু করে একদম 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনকে সক্রিয় করার জন্য কোনো হুমকি দামকি মামলা কোনো কিছুকে ভয় না পেয়ে বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে যারা নেতৃত্ব দিতে পারে বা দিতে পারবে, যারা সাহসী, তাদেরকে সামনে নিয়ে এসে আমরা কিন্তু বরিশালের আন্দোলনকে সুসংগঠিত করেছিলাম এবং সফল হয়েছিলাম। বরিশালের আন্দোলনের যে জায়গাটি ছিল, আমার কাছে আমি যতটুকু এখন পর্যন্ত জেনেছি, যে সারা বাংলাদেশের মধ্যে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস প্রথম সরকারি ব্রজমোহন কলেজ, যেটা বিএম কলেজ বলে আমরা ম্যাক্সিমাম চিনি থাকি। তো মানে এত সহজ ছিল না, তার মধ্যেও কিন্তু সেই 16ই জুলাই প্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস হিসেবে বিএম কলেজেই হয়েছে। তাই আমরা কিভাবে সকল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পেরেছি বা সফল হয়েছি, অবশ্যই আপনি এই জায়গাটি থেকে বুঝতে পারেন। জি আচ্ছা, ধন্যবাদ সাব্বির হোসেন সোহাগকে। সারা দেশের মানুষই দেখেছে বরিশাল আসলে তার কতটুকু সমর্থ দিয়ে এই রাজপথে থেকেছে এবং ছাত্রদের ভূমিকা এই পুরো দেশ সেটা দেখেছে। এবং বরিশালই প্রথম যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ও বরিশাল প্রথম তার স্বাধীনতা লাভ করেছে এবং এই গণঅভ্যুত্থানেও বরিশাল প্রথম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম স্বাধীন হিসাবে তারা ঘোষণা করেছিল। যাই হোক, আমরা একটু জিয়র রহমান নাঈম ভাই আপনার কাছে একটু যদি যাই। জিয়র রহমান নাঈম উনি সহসভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখা। সেই জায়গা থেকে ভাই আপনাদের সাথে প্রশ্ন যে এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কেন যুক্ত হয়েছিলেন, কিভাবে আন্দোলন সংগঠিত করেছিলেন এবং সফল হওয়ার পরে আসলে এখন আপনাদের ভাবনা কি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজপথ পরিবারকে এবং আমাদের সঞ্চালক, এক তো সঞ্চালক আবার আমাদের সহযোদ্ধা কায়দুল সাকিবকে। আম, আমার সহযোদ্ধা সাব্বির আছেন, ওকেও ধন্যবাদ। তো দেখেন, স্বাধীনতার 50 বছর পার হইল। স্বাধীনতা যে মূল কয়েকটা ভিত্তির উপরে হয়েছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার এগুলা এখনো আমাদের সমাজে প্রতিষ্ঠা হয় নাই। 50 বছর পার হয়ে গেল, আমরা এখনো নানা ক্ষেত্রে বৈষম্য শিকার হয়েই আসছিলাম। বিগত বছরগুলোতে আপনারা দেখছেন শাসক পরিবর্তন হয়েছে যুগে যুগে, বা 5 বছর পরে যে নির্বাচন হয়েছে, এতে শাসক পরিবর্তন হইলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।
মানুষ সে আগের মতো নির্যাতিত নিষ্পেষিত রয়ে গেছে। তো আমরা অনেক শাসন দেখছি, যেটা হলো আপনার সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা। বাংলা হইছে, অনেক বাংলা হইছে, অনেক শাসকদের অনেক প্রতিশ্রুতি ছিল, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৃতপক্ষে জনগণের জাগি বলছি ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বিগত 17টা বছর, যেটা আপনারা জানেন, এই ফ্যাসিস্ট স্বৈরাচার যারা আমরা এই দেশ থেকে তাড়াইছি, সে এদেশের মানুষকে তাদের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সবকিছু হরণ করছে। এমনকি তাদের যে ক্ষমতাসীন যারা ছিল, তাদের বাহিরে কথা বলার মতো এরকম কোনো বন্দোবস্ত বা অবস্থা আমাদের এই দেশে বিরাজ করে নাই, ছিল না। প্রত্যেকটা সেক্টরে, মানে এটা এমনকি প্রশাসনিক সেক্টরে পর্যন্ত আপনি যদি দেখেন, যেটা হলো আমাদের প্রশাসন তো বাদ দিলাম, যারা গ্রাম পুলিশ থেকে শুরু করে একদম সর্বোচ্চ যে বাহিনী, যেটা আমাদের দেশ রক্ষক সেনাবাহিনী, সেখানটা পর্যন্ত তারা দখল করে নিছে। সেই সেনাবাহিনীতে তাদের নিজেদের আত্মীয় স্বজন সহ বিভিন্ন লোকজনকে তারা বসাইছে। তো আপনারা এটা তো অবশ্যই দেখবেন যে আমাদের যে প্রধানমন্ত্রী বিগত সময়ে যে ছিল স্বৈরাচার, তার মানে পদচুম্বন করতে আমরা দেখছি যে সেনাবাহিনীর প্রধানকে। তো এরকম বহু ঘটনা, বহু উদাহরণ আমাদের আছে। তো সবকিছু মিলিয়ে তাদের শাসনে এদেশের মানুষ অতিষ্ঠ। এই অতিষ্ঠ এই কারণেই যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে। জুলাই অভ্যুত্থানটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের যে একেবারে মানে একটা চূড়ান্ত রূপ ছিল, বিষয়টা এরকম না। দেখা যায় বিগত 17 বছর বলি, 15 বছর বলি, তাদের এই শাসনে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা নাগরিক অধিকার পায় নাই, তারা তাদের বাক স্বাধীনতা, ভোটাধিকার, বিশেষ করে ভোটাধিকারের জন্যই আমরা 1971 সালে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল অন্যতম একটা কারণ, যেটা হলো ভোটাধিকার। মানুষ তাদের ভোটের অধিকার প্রদান করেও আন্দোলন অভ্যুত্থানে 69 গণ অভ্যুত্থানের পর ভোটাধিকার আদায় করছে ঠিকই, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। তারা এদেশের তৎকালীন সময়ে যে নির্বাচিত যারা হয়েছে, তাদেরকে ক্ষমতায় বসতে দেয় না। তো এই ভোটাধিকার অন্যতম একটা কারণ ছিল তখনকার মুক্তিযুদ্ধে। আর এখনো এই যে 17 বছরে মানুষ ভোটাধিকার প্রদান করতে পারে না এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সবকিছু মিলে গুম খুনের একটা স্বর্গরাজ্য ছিল এই দেশটা। তো এই সব কিছুর কারণেই আরো যে আমাদের কোটা সংস্কার আন্দোলন, সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই অমানবিক বর্বর প্রশাসন এবং তাদের দলীয় ক্যাডারদের দিয়ে হামলা চালাইছে, যারই একটা রূপ ছিল। তো এই আন্দোলনে আমরা এই বললাম এত কিছু যে হইছে করছে, এইসব কিছুর কারণে আসছি। আর আমরা দেখেন, আমরা বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতি করি, আমাদের সবসময় একটা ইয়ে থাকে। আর আমাদের যে মূল স্লোগান এটা এরকম: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এটা প্রকৃতপক্ষেই এই সমাজে প্রতিষ্ঠা করা এবং ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমরা সব সময় রাজনীতি করি এবং সর্বদা এটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করি। তো সবকিছু নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমরা প্রত্যেকটা দাবি দাওয়াই আন্দোলনে ছিলাম। এর পরিপ্রেক্ষিতে যেহেতু কোটা, আমি যদি আমার ব্যক্তিগত সংগঠনের পরিচয়ের বাইরে আমার নিজের হয়তো ব্যক্তিগত পরিচয় আছে, তো আমি কিন্তু একজন অনলাইনে যেটা বলেন আপনি, যাই হোক ফ্রিল্যান্সার বলেন আর যাই বলেন, দেখা যায় যে আমারও বাইরে থেকে রেমিটেন্স আসে। তো কোটা নিয়ে আমার কোনো চাকরি বাকরি করার ব্যক্তিগত জীবনে আমার ইচ্ছা নাই, তারপরও আমি কেন নামলাম? কারণ কথা হলো, আমি না করি কারণ আমার তো ভবিষ্যৎ আছে, তাই না? আমার ছেলে সন্তান তারা আসবে, আমার ভাই আছে, বন্ধু আছে, তাদেরও তো চাকরি পাওয়ার অধিকার আছে। এই কোটার কারণে তারা কেন বৈষম্যের শিকার হবে? তো এই সবকিছু মিলেই আন্দোলনে আসা। এবং ধন্যবাদ ভাই জিয়াউর রহমান নাইম, আপনাকে ধন্যবাদ জানাই। একই সাথে আরেকটা প্রশ্ন জিয়াউর রহমান নাইম আপনার কাছে, যে এই পুরো আন্দোলন তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই সকলে ছাত্র জনতার সমর্থন দিয়েছে, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেই কেন থেকে গেলেন না? কেন আবার আগের যে পরিচয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, সেই ইসলামী ছাত্র আন্দোলনের সাথেই থেকে গেলেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি ভরসা পাচ্ছেন না, নাকি আসলে কি কারণে আসলে আপনি আহ এখান থেকে সরে এসেছেন? আসলে এখন বর্তমান সময়ে যে যদি আপনি বলেন ছাত্রদের ভাবনা, আজকে যে অনুষ্ঠান, যে অভ্যুত্থানের 6 মাসে ছাত্রদের ভাবনা, তো ছাত্রদের ভাবনা বলতে এখন আমি এই জায়গায় দুইটা জিনিস বুঝি। একটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছে সেই সমস্ত ছাত্রদের ভাবনা, নাকি যারা সাধারণ শিক্ষার্থী একেবারে তাদের ভাবনা, নাকি আরেকটাও আছে যেটা হলো যারা রাজনৈতিক দল করে, রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন আছে
সেই ছাত্র সংগঠন তাদের ভাবনা। এখন আপনি কোন ভাবনার কথা আমার কাছে জিজ্ঞেস ছাত্রদের ভাবনা, ছাত্রদের জি ভাবনা সেখানে আপনারা ২ জন আছেন। একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুম, প্রতিনিধি হিসেবে আছেন, আরেকজন জি আছেন ইসলামী স্বাধীনতা ছাত্র আন্দোলন রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আছেন। জি আসলে আপনাদের ভাই ২ জনই একজন হ্যাঁ বলছেন আপনার রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবেই আছেন, আরেকজন হুম, তারা রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন হিসেবে তারা তৈরি হচ্ছেন। এই ২ জনের হুম, মতামতই হুম। আসলে আমরা আচ্ছা এই দেখেন এখানে অভ্যুত্থান শুরুর থেকে সাব্বির যে কথা বলছে যে আমরা কিভাবে সংগঠিত হয়েছি, কিভাবে শুরু থেকে আন্দোলন করছি, আমাদের ভিতরে যে এখনো যে একটা পারস্পরিক সম্পর্ক এবং আন্দোলনের শুরু থেকে যে আমরা মানে একে অপরের কি বলে পরিপূরক যেরকম বলে যে একজন আরেকজনকে সেভ করার জন্য একজন আরেকজনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কিভাবে আন্দোলনটা উঠানো যায়, যেই সম্পর্ক ছিল এখনো ওর চাইতে কম নাই। এখনো আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে একসাথেই লড়ি, একসাথেই চলি এবং দেখা হইলে কথা মানে কি বলবো, ওর রুমে একটু আগে আমি গিয়ে আসছি, আপনি হয়তো দেখছেন। তো সবকিছু মিলে দেখেন আন্দোলনের সময় আমাদের ভিতরে যে রাইদুল সাকিব আমাদের উপস্থাপক, আপনিও আন্দোলনের সাথে আমাদের একসাথেই ছিলেন। তো দেখা যায় আন্দোলনের সময় আমাদের কারো কোনো দলীয় পরিচয় ছিল না, আমরা দলীয় পরিচয় নিয়ে নামি নাই। এই যে আমি আমার ব্যক্তিগত কথা বললাম যে আমার এই জায়গায় চাকরি বাকরির প্রয়োজন নাই আর আমার ব্যক্তিগতভাবে চাকরি বাকরি করার ইচ্ছাও নাই, তো তারপরেও এখানে নামলাম কেন, আমার ভাইদের অধিকার আদায়ের জন্য। যখন এই অধিকার আদায় করতে গিয়ে আমার ভাইরা আঘাত হইল, মানে দেখেন রক্ত রক্ত ঝরলে পরেই একটা আন্দোলন চাঙ্গা হয়, মানুষের ভিতরের যে আবেগ সে আবেগটা বের হয়ে আসে। আম, আমার আহ, প্রশ্ন ছিল আসলে বৈষম্যবিরোধী জি আমি সেটা ছাত্র সেদিকে আন্দোলনের উপর। যাইতেছি, হ্যাঁ, আর আমাকে একটু হ্যাঁ। সময় দিবেন, আমার ফোনের 4% চার্জ এসে পড়ছে, যদিও এটা আরেকজনের ফোন। আহ, তো কথা হলো ওরকমই, আমরা সবাই একসাথেই ছিলাম, আমার ভাইদের রক্ত ঝরছে, যার কারণে আমাদের আন্দোলনটা প্রচুর চাঙ্গা হয়। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে, যে এমনকি বাসার থেকে দাবি ছাড়াই আমরা রাস্তায় নামছি যে যাই হোক, এবার যাই হোক আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। এই ফ্যাসিস্ট স্বৈরাচার যিনি আমাদের ভাইদেরকে হত্যা করছে, তাকে উৎখাত করে ছাড়বোই এবার। তো আমরা একসাথেই ছিলাম আন্দোলনের সময়, কে কোন দল করে, কে ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন করে, কে ছাত্র অধিকার করে, কে ছাত্র ফেডারেশন করে, কে ছাত্র দল করে, কে ছাত্র শিবির করে, এগুলো আমাদের তখন ছিল না। আমরা সবাই একসাথে একই এক পথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছি। কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে আমরা যখন দেখতেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সারা দেশে কমিটিগুলো করতেছে, এই কমিটিগুলো করার ক্ষেত্রে গিয়ে তারা বৈষম্য বিরোধীর জায়গায়, এই জায়গায় বৈষম্য তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করে ফেলছে। দেখেন এখানে তখন খোঁজা হইতেছে কে কোন দল করে, কে ছাত্র আন্দোলন করে, কে ছাত্র শিবির করে, কে ছাত্র দল করে, এগুলো খোঁজা হচ্ছে, কে সাধারণ শিক্ষার্থী। আপনি জানেন সাধারণ বলতে যে জিনিসটা বোঝায়, যে আজকাল একটা প্রবাদ আছে, সাধারণ বলতে কেউই নাই, কেউ কারো না কারো ভালো লাগার একটা জায়গা আছে। তা আমরা থাকতে চাইছি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা ইনফরমেশন দিতে চাই, যে এমনকি হান্নান মাসুদ ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, হাসনাত ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, যে ভাই আমরা দেখেন স্বৈরাচার তাড়ানোর সময় আমরা একত্রে ছিলাম, একই সাথে ছিলাম, এখনো দেশ সংস্কার, দেশ গড়ার জন্য আমাদের আগের যে চেতনা, এখনো সেই চেতনা বিরাজমান আছে। চাঁদাবাজের বিরুদ্ধে যে অ্যাকশনে যাইতে হবে বা যেই প্রতিবাদ করতে হবে, মিছিল করতে হবে, সেই সেই ওই পরিমাণ সাহস দলকে বাদ দিয়ে দলের ঊর্ধ্বে গিয়ে আমরা সেটা করতে রাজি। আমরা বৈষম্য বিরোধী, যেহেতু এটা সকলের প্ল্যাটফর্ম, যখন সারা দেশে সমন্বয়ক কমিটি দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, তখন কিন্তু সেটার ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছিল। আপনি যদি দেখেন বরিশালেও যে ইয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে আমি যদি এখন উদাহরণটা নিই বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা, সেখানে সুজয় শুভ ছিল, হ্যাঁ, এবং আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশেরও ছিল। এই যে সাব্বির তখন যে ছিল ছাত্র অধিকার পরিষদে, আপনিও নেতৃত্ব দিচ্ছেন, আমাদের উপস্থাপক, আপনি ছাত্র না, ফেডারেশনের ছিলেন, আমার হ্যাঁ, তা হ্যাঁ, আমরা ছিলাম। তো হ্যাঁ। সবকিছু মিলে তখন তো এরকম ভেদাভেদ তারা চায় নাই, তখন আন্দোলন উঠানোর জন্য। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে যখন আমরা সফল হয়ে গেছি, তখন যে শুধুমাত্র সব ক্রেডিট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একাই নিবেন, এবং বর্তমান সময়েও দেখি এখন এই যে বিভিন্ন সংগঠনের সাথে দূরত্ব হয় কেন, দূরত্বটা তৈরি হয়েছে কেন, বা এখনো যে একটা ঝামেলা, বোঝাপড়ার ঝামেলা চলতেছে, কারণ তারা নিজেদের ক্রেডিট একাই মনে করতেছে, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। জি, তো এই সবকিছুর কারণে আমাদের রিকোয়েস্টের পরেও তারা জি, এখানে জি। রাখে না, আমি বিশেষ একটু করে তারা নতুন রাজনৈতিক দল তৈরি করবে। তো হ্যাঁ, সেই নতুন রাজনৈতিক দল হয়তো এই মাসেই 15 তারিখ প্রকাশ করার কথা। এখন ভাই আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই একসাথে থাকি, আমাদের পক্ষ থেকে প্রস্তাবও ছিল যে যেই কোনো ন্যায়সঙ্গত দাবিতে এবং যৌক্তিক কারণে অবশ্যই আমরা তাদের
দিব, এরকম প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল, কিন্তু তারা সেই প্রস্তাবনা গ্রহণ করে নাই তাদের রাজনৈতিক স্বার্থে। আচ্ছা, আমরা একটু সাব্বির হোসেন সোহাগের কাছে যাই। এর আগে একটু বলি, আমার নিজস্ব রাজনৈতিক পরিচয় থাকার সত্ত্বেও আমি এখানে চেষ্টা করি সর্বোচ্চটা নিরপেক্ষভাবে প্রশ্ন করার। সেই জায়গা থেকে আমার নিজস্ব রাজনৈতিক পরিচয় আছে, সেটা বরিশালের বা আপনারা অনেকেই জানেন। কিন্তু তবুও আমি চেষ্টা করি যে এখানে নিরপেক্ষভাবেই প্রশ্নগুলো করার এবং সেখান থেকে উত্তর খুঁজে নেওয়ার। আচ্ছা, আমরা একটু সাব্বির হোসেন সোহাগের জি কাছে জি যাই। যে সাব্বির হোসেন সোহাগ, আপনি আহ আর একটু যদি একটু 10টা সেকেন্ড আমার ফোন যদি বন্ধ হয়ে যায় তো আমাকে আসলেই আচ্ছা, ক্ষমা করবেন, কারণ এটা আরেকজনের মোবাইল, 3% চার্জ চলে আসছে। জি জি, আমরা একটু সাব্বির হোসেন সোহাগের কাছে যাই। যে সাব্বির হোসেন সোহাগ, আপনি ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। কিন্তু তার পরবর্তী সময়, অভ্যুত্থান পরবর্তী সময় আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেই থেকে গেলেন। কিন্তু সেই জায়গায় কি ছাত্র অধিকার পরিষদের উপরে আপনার কি ভরসা নাই, কিংবা আসলে কি কারণে আপনি ছাত্র অধিকার পরিষদের মতো একটা প্রতিষ্ঠিত দল রেখে একটি অনিশ্চিত ছাত্র সংগঠনের দিকে হাঁটছেন? সাব্বির হোসেন সোহাগ। আচ্ছা, খুব কঠিন একটা প্রশ্ন করলেন। আসলে এর উত্তর দেওয়াটা কিন্তু অনেক টাফ। তারপরেও যেহেতু প্রশ্ন করছেন, এই উত্তরও তো আমাকে দিতে হবে। দেখেন, আমি ছাত্র অধিকার পরিষদের সাথে যতদিন পর্যন্ত ছিলাম, আমি নিষ্ঠার সাথে, বিশ্বাসের সাথে, দায়িত্বের সাথে কাজ করেছি। যখনই 5ই আগস্টের পরে বরিশালে আন্দোলনের ডাক দেই, এই সরি 5ই জুনের পরে বরিশালে আন্দোলনের ডাক দেই, তখন থেকেই আমি আমার রাজনৈতিক চিন্তাধারার থেকে নতুন যারাই আসছে, এই আন্দোলনে সক্রিয় হয়েছে বিভিন্ন স্কুল কলেজ থেকে, তাদের প্রতি আমার একটাই উদারত আহ্বান ছিল যে আপনারা এই আন্দোলনের মধ্যে কেউ কোনো ধরনের রাজনৈতিক ফায়দা নিতে আসবেন না। আপনি একটা জিনিস দেখেন, রাজনৈতিক ব্যক্তিদের আমি যেটা দেখি যে তারা যেখানেই যাবে সেখানে সে তার রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করবে। হুম, আমি হুম। একদম এই জায়গাটা কঠোর অবস্থানে ছিলাম। আমি নিজেও যেমন ধরেছিলাম, অন্যান্য যারা ছিল তাদেরকেও দূরে রাখার থাকার আহ্বান জানিয়েছিলাম। তো সেই জায়গা থেকে 5ই জুন থেকে শুরু করে আমি টোটালি যতদিন পর্যন্ত ছাত্রদের পরিষদের সাথে ছিলাম, আমি তোর ছাত্রদের পরিষদ থেকে লিভ নিয়েছি কত 1 মাসের মতো হয়েছে বা কিছু বেশি দিন হয়েছে। আগ পর্যন্তও কিন্তু আমি কোনো রাজনৈতিক কার্যক্রম আমি করিনি। এর কারণ আমার ছিল যে আমি আন্দোলনটাকে একদম ভিন্ন আঙ্গিকে রেখেছিলাম, আমি রাজনৈতিক ভাবে নিতে চাই। এখন তাহলে কেন চলে আসলাম? চলে আসার মূল কারণটা হলো, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ছাত্র অধিকার পরিষদে যে আমি কাজ করেছি বা যে ফ্লোরটা পেয়েছি, তার থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকলে কাজ ভালোভাবে করতে পারবো। দেশের জন্য, দেশের স্বার্থে আমি ছাত্র অধিকার এর পরিষদে মানে কি গেছি এবং ছাত্র অধিকার আলহামদুলিল্লাহ পরিষদ আল্লাহ দেশের তৌফিক স্বার্থে দান এবং করেছেন। ছাত্রদের স্বার্থে কাজ করে না? না, আমি কি বলেছি, মানে আমার কাছে মনে হয়েছে ওইটার থেকে বেশি পারবো আমি কাজ করতে। আচ্ছা, তাইলে মানে তারা কি কম করছে, বিষয়টা এমন কিন্তু নয়। হুম, হুম। ছাত্র অধিকার পরিষদ কম করছে, বিষয়টা এমন নয়। কিন্তু সময়ের বাস্তবতায় আমার কাছে মনে হয়েছে আমি এই প্ল্যাটফর্মে থাকলে কাজ আমার দ্বারা বেশি হবে। আচ্ছা, তা আমরা উত্তর পেয়েছি। তবে আমি মনে করি যে আমাদের যে দর্শক আছে তাদের উত্তর খুব একটা পছন্দ হয় নাই। কিন্তু তবুও আমরা করি যে আমরা আলাপে যাই যে সাবির হোসেন সোহাগ, যে ছাত্র সংসদ নির্বাচন, বিএম কলেজের যে ছাত্র সংসদ নির্বাচন, সেটা নিয়ে আসলে আপনাদের কি ভাবনা? কারণ আমরা দেখেছি যে আ বরিশাল বর্জমন কলেজের নির্বাচন অনেকদিন যাবৎ এককেন্দ্রিকভাবে আছে। সেখানে নির্বাচন হয় না। যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে বয়স শেষ হওয়ার পরেও, তাদের বাচ্চা হওয়ার পরেও তারা এখনো সভাপতি বা এখনো ভিপির দায়িত্ব পালন করেছেন। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সে জায়গা সাথে আপনারা মানে ছাত্র যে সংসদ, সেই সংসদ নির্বাচন নিয়েও আপনারা আলাপ করেছেন। তো বরিশাল বর্জমন কলেজ নিয়ে আসলে আপনাদের কি আলাপ, বা বিএম কলেজে আসলে আপনারা আ সংসদ নির্বাচন কিভাবে চান? কতদিনে চান? কিংবা কি প্রক্রিয়ায় চান? সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা কি হবে? এই সকল কিছু নিয়ে একটু আলাপ করবেন। আচ্ছা,
আমি যদি ভুল করে না থাকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেবি নির্বাচন দেওয়ার প্রক্রিয়ায় চলে যাচ্ছিল বা গিয়েছিল। তো সেই জায়গা থেকে তারা কিন্তু নির্বাচনটি করতে বা নির্বাচনে যে তফসিল ঘোষণা করা সেই প্রক্রিয়ায় যেতে কিন্তু তারা পারেনি। কেন পারেনি? আপনি বা আমরা কি কেন পারিনি এটার উত্তর খোঁজার চেষ্টা করেছি? যদি চেষ্টা করি, আমি মনে করি আপনি উত্তর খোঁজার চেষ্টা করেছেন বা আপনি জানেন যে কোনো একটি গোষ্ঠী তারা চায় যে তাদের মতো করে আবার সবকিছু তাদের আয়ত্তে নিতে বা হ্যান্ডেল করতে তাদের মতো। তো সেই জায়গা থেকে আহ, সেই জাহাঙ্গীরনগরের যে নির্বাচনটি সেটি কিন্তু সম্ভব হয়নি বা তফসিল ঘোষণাও সম্ভব হয়নি। এখন আহ, আমি যেটা মনে করি, আমি কল্পনাও করি না যে ডাকসুর পূর্বে আমাদের বিএম কলেজের আমরা যাকে বাকসু বলে থাকি এই বাকসু নির্বাচন হবে। এর কারণ হলো ডাকসুর পরে এটা সম্ভব। তাহলে এই জন্য কি আমরা আসলে নির্বাচন চাচ্ছি না? বিষয়টা কিন্তু এমনও না। আমরা নির্বাচন চাচ্ছি যত দ্রুত সম্ভব, ডাকসু হোক আর না হোক। ডাকসু কবে হবে এটা আমাদের কাছে ম্যাটার না, বাট আমাদের বিএম কলেজ যে ছাত্র সংসদ সেটিকে চালু করতে হবে, নির্বাচন দিতে হবে। নির্বাচনের প্রক্রিয়াটা ফার্স্ট হলো গঠনতন্ত্র। হ্যাঁ, সময়ের প্রেক্ষাপটে যদি গঠনতন্ত্রের কোনো সংশোধনী আনার প্রয়োজন হয়, বোর্ড গঠন করে সেই সংশোধনী আনতে হবে এবং একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখতে হবে। যেমন যদি আমরা আদু ভাইদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেই, তাহলে কিন্তু আপনি যে বিষয়টি বললেন যে বাচ্চা ছেলে মেয়ে হওয়ার পরেও তারা বাকসুর বা ছাত্র সংসদের সভাপতি হিসেবে থাকে, এটা কখনোই কাম্য নয়। একটা শিক্ষার্থী মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেও সে ক্যাম্পাসে থাকবে, ক্যাম্পাসে জুনিয়রদের সাথে তার রাজনৈতিক কর্মকাণ্ড গুলো করবে, এগুলো তো আসলে মানায় না। তো সেই জায়গা থেকে বিএম কলেজকে কেন্দ্র করে বা বিএম কলেজের ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ করব যেন তারা গঠনতন্ত্রকে যাচাই বাছাই করে পুনরায় যদি কোনো স্থানে সংশোধন করার দরকার হয়, কোনো ধারা পরিবর্তন করার দরকার হয়, সেটি যেন তারা করে। যেমন আহ, দেখা যায় যে যারা মাস্টার্স কমপ্লিট করে বের হয়েছে 5-7 বছর হয়ে গেছে, তারা কিন্তু এখনো অনেকেই ক্যাম্পাসে চলছে। তাদের চিন্তা ভাবনাই হলো যে বাক্স নির্বাচন। তারা তাহলে কি করবে? তাদের তো এখন ছাত্রত্ব নেই, হয়তো তারা কোনো একটি কোর্সে ভর্তি হবে। এখন এই কোর্সে ভর্তি হওয়ার ফলে আমার মনে হয় তাদেরকে সুযোগ দেওয়া উচিত নয় এবং সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে মেনেও নিবে না। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেই মেনে নিবে যারা রানিং শিক্ষার্থী হিসেবে থাকবে এবং তাদের নেতৃত্বই সাধারণ শিক্ষার্থীরা মানবে বলে আমি আশা করি। আচ্ছা। আরেকটা বিষয় আহ যে হ্যাঁ, জি। রাজনৈতিক চাপ আপনার এই জায়গায় আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তির রাজনৈতিক চাপ থাকবে। এই চাপকে সামাল দিয়ে আপনার সামনের দিকে এগোতে হবে। সেই জায়গায় কলেজ প্রশাসনকে খুব শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। আর আপনাকে মাঝে কোশ্চেন না করার শর্তেও সংক্ষেপে একটা বিষয় আলোচনা করি। আমাদের যে আমার অন্য একজন আলোচক জিয়াউর রহমান নাইম সাহেব একটা বিষয় বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে। আমি যেহেতু আপনার লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকেই আমি প্রতিনিধিত্ব করছি, সেই জায়গা থেকে আমি মনে করলাম যে উত্তরটি না দিলেই নয়। আমরা যখন আন্দোলন করেছিলাম, আমি সাবেক ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বরিশাল জেলার ছিলাম, বা জিয়াউর রহমান নাইম সাহেব বিএম কলেজ শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি ছিলেন, এই পরিচয় কিন্তু ছিল না। তারা কোন পরিচয় ছিল? তারা ছিল বা আমি ছিলাম সাধারণ শিক্ষার্থীর পরিচয়। কিন্তু এখন কি করছি? 5ই আগস্টের পরে জিয়াউর রহমান নাইম সাহেব কিন্তু তার দলীয় পরিচয়ই যাচ্ছেন, কথা বলছেন, কার্যক্রম চালাচ্ছেন। আমিও আমি সেটা তো যদিও আপনারা একদম থাকতে দেন নাই। উনি তো বললই স্থির যে ছিলাম, আমরা স্থির বৈষম্যবিরোধী ছিলাম, ছাত্র হ্যাঁ, আন্দোলনে থাকতে আমি চাইছি। ক্লিয়ার করলে বুঝতে পারবেন, আমি হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, করলে বুঝতে পারবেন। জি আমি স্থির অবশ্যই। ছিলাম। তো সে যেহেতু দলীয় কার্যক্রমের সাথে যুক্ত ছিল,
দেখেন, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একদম অরাজনৈতিক ছিল ওই সময়টায়, আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষেও হয়তো মিছিল করা লাগতে পারে, করতে হবে, বিএনপির বিরুদ্ধে হবে, জামায়াত ইসলামের বিরুদ্ধে হবে, এটাই স্বাভাবিক। যখনই তারা নিয়মের বাইরে গিয়ে কাজ করবে দেশের বিপক্ষে, তখনই তাদের বিরুদ্ধে মিছিল হবে। জাস্ট উদাহরণস্বরূপ আমি যদি বলি, দেখেন, প্রোক্লেমেশন ঘোষণা করার কথা ছিল, হয়নি। রাষ্ট্রপতির অপসারণ হয়নি, কেন হয়নি আপনি বলতে পারবেন? অবশ্যই এটি না হওয়ার পিছনে বড় একটি শক্তি কাজ করেছে। সেই শক্তি কারা? আমি স্পষ্ট বলছি, বিএনপি। এখন দেখেন, যেখানে বিএনপির রাষ্ট্রপতির পক্ষে ছিল, অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল, সেখানে ছাত্রদল কি মিছিলে আসছে রাষ্ট্রপতির অপসারণের পক্ষে? আসে নাই। ছাত্রদল তো আন্দোলন করেছে। তাহলে ছাত্রদলকে যদি এখন বৈষম্য বিরোধী কমিটিতে রাখা হয় পোস্টেড নেতাদের, এখানে একটা বিষয় আপনার বুঝতে হবে, যারা একদম পোস্টেড, মূল পোস্টেড, তাদেরকে মূল পদে আনা যাবে না, এটা কিন্তু শর্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। তো সেই জায়গা থেকে ছাত্র দলের যারা পোস্টেড নেতা, তাদেরকে যদি বলা হয় যে আসেন, বিএনপি কেন রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে কথা বলছে, আমরা আন্দোলন করব, আপনি কোন ছাত্র দলের নেতাকে কি আনতে পারবেন? আপনি কি কখনো পারবেন বলছেন না। এই ক- আলাপ কি ক- ক- ছাত্রদলের নেতার সাথে আলাপ হয়েছে, কিংবা এই হ্যাঁ, যে অবশ্যই অবশ্যই জিয়র হয়েছে, রহমান নাইম, অবশ্যই হয়েছে। তার সাথে কি আলাপ হয়েছে যে বরিশালে আমরা কিন্তু ছাত্রদলের যারা নেতৃবৃন্দ ছিল বরিশাল, তারা কিন্তু হুম, রাষ্ট্রপতি এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আমাদের সাথে আন্দোলন করছে হ্যাঁ, ছাত্রলীগ, হ্যাঁ, বরিশালে। আচ্ছা দেখেন, ছাত্রলীগ নিষিদ্ধর দাবি একটা বিষয়, আর রাষ্ট্রপতির অপসারণ আর একটা বিষয়। আমরা হ্যাঁ, একসাথে কিন্তু একসাথে রাষ্ট্রপতির কয়েক অপসারণের দাবিতেও ছাত্রদল বরিশালে আন্দোলন করছে, মিছিল করছে। আচ্ছা, কখন করেছে এটা একটা বিষয়, কিন্তু রাষ্ট্রপতি অপসারণের বিষয় প্রথম ছিল যেরকম, শেষ দিকে কিন্তু একই রকম ছিল না। যদি না, রাষ্ট্রপতির অপসারণ, দেখেন, রাজনীতি দুই ধরনের হবে, একটা হলো দেখানোর জন্য, আর একটা হলো সাংগঠনিক রাজনীতি। এখন এখন ছাত্রদল তখন বৈষম্যবিরোধী যেটা ছাত্র করছে, আন্দোলন কোনটা করতেছে, ছাত্রদল দেখানোর তখন রাজনীতি যেটা, করতেছে না না না, নাকি শোনেন, সাংগঠনিক ছাত্রদল রাজনীতি তখন করতেছে? যেটা করেছে, আপনারা যেটা বলছেন, হুম। ছাত্রদল তখন যেটা করেছে ওইটা দেখানোর জন্য করেছে, সাধারণ জনগণের সিম্পেথি অর্জনের জন্য করেছে। কারণ আচ্ছা। ছাত্রদলের যে মূল স্টেক হোল্ডার বিএনপি, তারাই তো হুম। রাষ্ট্রপতির বিপক্ষে যাচ্ছে, মানে অপসারণের বিপক্ষে যাচ্ছে। সেখানে ছাত্রদল কিভাবে সাংগঠনিক নিয়মের বাইরে গিয়ে আন্দোলন করে? এটা যদি বলেন ব্যক্তি উদ্যোগে কেউ আসতে পারে, তাও এককভাবে, সাংগঠনিক ভাবে আসবে না। আর যখনই সেই ব্যক্তি যদি দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকে দলের, সংগঠনের, তাহলে সে যদি আসে, এটা তো বিতর্কিত হবেই। এখন ছাত্র দলের কারা আসছে, কারা রাষ্ট্রপতি অপসারণ চেয়েছিল, তারা কিন্তু কেউ পোস্টেড নেতা ছিল না, আপনি দেখাতে পারবেন না, আমার কাছে যেটা মনে হচ্ছে। তো সেই সকল জিয়র জায়গা রহমান, থেকে যারা পোস্টেড নেতা ছিল, তাদেরকে বৈষম্য ছাত্র আন্দোলনের মূল পদে নেওয়া হচ্ছে না বা হয়নি, এটাই মূল কারণ ছিল। এখন এই জন্য যে তারা একদম মানে সাইড করে রেখেছে, বিষয়টা এমন না। এই আন্দোলনটা তো একক কোনো ব্যক্তির উপর নির্ভর করে হয়নি, আন্দোলনটা একক কোনো দলের উপর নির্ভর করে হয়নি, আন্দোলনটা হয়েছে সকল সর্বসাধারণকে নিয়ে। সেই জায়গা থেকে ক্রেডিট নেওয়ার মতো সবাই আছে। আপনি দেখেন, বিএনপি কি বলতেছে, যে ক্রেডিট সম্পূর্ণ তারেক রহমানের, নেতৃত্ব দিয়েছে সম্পূর্ণ তারেক রহমান। এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে কি তারেক রহমান সম্পূর্ণ দিয়েছে? অনেক সময় দেখেছি আহ, ইসলামী ছাত্র শিবির তারা আবদার করেছে যে ম্যাক্সিমাম তাদের সমন্বয়ক হলো তাদের। আরে ভাই, সমন্বয়ক, আমরাও তো সমন্বয় করেছি জেলা থেকে, জিয়াউর রহমান নাইম সাহেবও তো সমন্বয় করছে, আপনি নিজেও সমন্বয় করেছেন, আচ্ছা, এই জন্য আমার সব আলাপটা ছাত্র ওখানে শিবির না। হয়ে গেল? এই যে যে আলাপটা চলে আসতেছে আস্তে আস্তে, যে আসলে কারা কার কতটুকু অর্জন, কিন্তু যদি আমি আমার জায়গা থেকে আলাপ করি, যে আহ, 4 তারিখে 4 তারিখে কিন্তু অলরেডি চরমনায়ের আহ, যে দায়িত্বে আছেন ফয়জুল করিম সাহেব, উনি কিন্তু বলেছিলেন যে আমরা গণভবন করব, ঘেরাও করব। এক গেল। এবং কি আপনি বললেন যে আসলে কারা আসলে আগে আগে পরে দিয়েছে, আগে পরে জায়গা থেকে যদি বলি, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বলছে যে সকল কিছু এই হাসনাত আব্দুল্লাহর হাত ধরে এখানে এসেছে, এবং তারাই একমাত্র এই যে বিজয়ের অর্জন করেছে তাদের ঘোষণায় হয়েছে। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি যদি দেখেন, যে এটা অন্যান্য দলের নেতারা কিন্তু আরো প্রায় 10 বছর আগে থেকে বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এই যে সমন্বয়ক কিংবা যে সমন্বয়কারী ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখেছি আরো অন্যান্য সংগঠনে। কিন্তু এই যে সকল কিছু অর্জনকে এই যে এককেন্দ্রিক করা,
সেটা আসলে আপনারা কিভাবে দেখছেন? যদি এই প্রশ্নটা আমি একটু জিয়াউর রহমান নাঈম ভাই আপনার কাছে যদি একটু যাই যে, আপনি আ সাব্বির হোসেন সোহাগের পুরো আলাপটাই শুনেছেন এবং এই জায়গা থেকে আপনার আসলে মতামত কি? আ আ নাঈম ভাই আপনারটা মিউট করা। আপনি একটু আনমিউট করবেন। একটু আবার ক্লিয়ার করেন। এটা আরেকজনের ফোন তো একেবারে নরমাল শোনা যায় সাউন্ড। আচ্ছা, আমি একটু বলি। উনি যেটা বলেছেন যে, আপনাদের আ নেওয়া যায়নি বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নেওয়া যায়নি। কারণ হয়েছে যে, আপনারা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা আ রাজনৈতিক যে যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের আ যে পার্টিগুলো, সেই পার্টির বিরুদ্ধেও যেতে পারে যেকোনো সময় তারা যদি অন্যায় করে এবং সেই কারণেই আপনাদেরকে নেওয়া হয়নি। সেই জায়গায় আপনার কি মনে হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি তারা আগে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হবে এমন কোনো ঘোষণা দিয়েছিল? বা আপনারা আসলে তাহলে আপনাদের পরিচয়ের বাইরে ওখানে কেন গেলেন? আ ধন্যবাদ। কথা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সরকারে থেকে কেন একটা কিংস পার্টিতে রূপান্তরিত হবেই বা কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক সংগঠন ছিল না বা কোনো রাজনৈতিক সংগঠন এখনো নয়। আন্দোলন আমরা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থী। আমি রাজনীতি করি। এর বাহিরেও তো আমার একটা পরিচয় আছে। আমি যেহেতু ছাত্র রাজনীতি করি, আর আমাদের সংগঠনের রুলস ছাত্র রাজনীতি করতে হলে ছাত্রত্ব থাকতে হবে। যার ছাত্রত্ব শেষ তার দায়িত্বও শেষ, তাকে কোনো আর দায়িত্ব দেওয়া হবে না। তো দেখেন আমি রাজনীতি করি, রাজনৈতিক পোস্টের চাইতে আমি একজন স্টুডেন্ট। এইটা আমার বড় পরিচয়। প্রাথমিক পরিচয় বড়। তো দেখেন আমরা তখন তো রাজনৈতিক পরিচয়ে যাই নাই। আর আমাদের সংগঠন তো কোনো গুপ্ত সংগঠন, গোপন সংগঠনও না। যে আমরা গোপনে কাজবাজ করি, গোপনে যুদ্ধ করতেছি, বিষয়টা তো এরকম না। হুম, হুম। আমাদের পোস্ট পদবি আগেও ছিল। আমরা রাজপথে গেছি, প্রশাসনের লোকজন সবাই জানতো যে হ্যাঁ, উনি ওই সংগঠনের এই ছেলেটা। এই ভাই ওই সংগঠন করে। তো এত কিছুর পরেও আমরা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে গেছি। কেন গেছি? আমাদের দাবি দেওয়া ওখানে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আদায় হবে বা আমরা আদায় করতে পারবো এই আশা নিয়েই তো গেছি। এবং আমরা সেই দাবি তো আদায় করছি। পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপট আমরা পরিবর্তন করতে সক্ষম হইছি আলহামদুলিল্লাহ। তো দেখেন যেহেতু এটা একটা অরাজনৈতিক সংগঠন ছিল, এই সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিলেন বা এখনো যারা আছেন, তারাও কিন্তু পূর্বে সংগঠক ছিল। পূর্বে রাজনৈতিক সংগঠনের সাথে যারা জড়িত ছিল, এমনকি ছাত্র শক্তি নামে একটা অরাজনৈতিক মেবি সংগঠন, সেটার বড়, বড় পোস্টেও এখনো তারা আছে। আমি যতদূর জানি। তো দেখেন, হুম, যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন এবং তারা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠনের পরিবর্তন বা রূপান্তরিত হয় নাই। তো সেখানে কেন সবাই থাকতে পারবে না? আন্দোলন আন্দোলন সংগ্রাম যেহেতু সবাই করতে পারছে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা অরাজনৈতিক সংগঠন রাখতো, এখানে সকলের অংশগ্রহণ থাকতো। তাইলেই তো রাজনৈতিক সংগঠন যদি তারা করতেই চায়, আলাদাভাবে তারা দল গঠন করতেই পারে। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এখন এখানে তারা আমাদের রাজনীতি যারা করে তাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগাইয়া এখান থেকে এক ধরনের দূরে সরাইয়া দিবে এবং আন্দোলনের যা ক্রেডিট সেই ক্রেডিট দাবি করবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্যই আমি বলছিলাম আমার পূর্বের আলোচনায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছাত্র সংগঠন, যারা রাজনীতি করে সে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, যে ছাত্র সংগঠন তারা একটা ছাত্র সংগঠন এবং যারা একেবারেই সাধারণ শিক্ষার্থী। এখন প্ল্যাটফর্ম হয়েছে ৩ টা। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যে নিজেরা একাই দাবি করতেছে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? একটা আমাদেরকে সরায় ফেলতেছে। দ্বিতীয়ত আন্দোলনের ক্রেডিট দাবি করতেছে তারা, বিভিন্ন কমিটি দিতেছে, যে কমিটিগুলো নিয়ে তাইলে এত সমস্যা কেন? আমি আজকেও একটা নিউজ দেখলাম যে তাদের সেখানে পেইজে অবশ্যই যাবো। যে হ্যাঁ, সেখানে অবশ্যই যাবো জি, জি। আমরা। হুম, গতকালকে সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। আজকে সেটা স্থগিত করা হইছে। হ্যাঁ, বরিশালের ৭ কমিটি মিনিট আগে। মনে হয় মেবি ১০ মিনিট বা ১৫ মিনিটের জন্য করা হয়েছিল, সেটা স্থগিত করা হইছে। এখনো নাটক চলতেছে। তো তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ২ বার মারামারি হইছে এই সমস্ত কমিটি নিয়ে। যদি তারা ছাত্র সংগঠন যারা করে তাদেরকে বাদ দিয়া নিজেরা ভালোভাবে কাজ করতে সক্ষম হইতই, তাইলে এরকম তাদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন ২ বার মারামারি দেখতে হবে আমাদের? বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে কেন নিজেদের ভিতরে মারামারি দেখতে হবে? এবং বিভিন্ন কমিটি কেন ১০ মিনিট, ১৫ মিনিট বা ১ দিন রাইখা সেগুলা বাতিল করতে হবে? এসব কেন? তার মানে বুঝা যায় নিশ্চয়ই এ জায়গায় কারণ আছে। তাহলে আমাদেরকে বাদ দিয়েও নিজেরা সুসংগঠিত থাকতে পারল না তো। আবার নিজেদের ক্রেডিটও দাবি করে সবাই। এইজন্যই আমি বলছি
যেখানে অবশ্যই সমস্যা আছে। তারা যে কাজগুলো করতেছে সবাইকে নিয়ে একত্রিত হয়ে আমি মনে করি কাজ করলে এটা ভালো হইতো। আচ্ছা। ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনাকে একটা প্রশ্ন আমি করি যে যে আমার আপনি বোধহয় শেষে আরেকটা কোয়েশ্চেন করছেন, সেটা কি অ্যান্সার বাদ পড়ছে কিনা? যদি একটু মনে করাই দিতেন তা বলা যাইত। আচ্ছা, যদি আবার মনে পড়ে অবশ্যই আমি সেই আলাপটা জি, জি, করব। ঠিক আছে। কিন্তু আমার ওই যে আপনার কাছে একটা প্রশ্ন যে অভ্যুত্থানের পরবর্তী সময় আজকে প্রায় ৬ মাস হয়ে গেল। ৬ হুম। মাসে আমরা দেখবেন যে আপনারা বা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে ঘর থেকে তুলে নেওয়া সারা দেশেই সরকার কিন্তু খুব ভালোভাবে করেছে। সেটা ফ্যাসিবাদী সরকার যদি আমি বলি, শেখ হাসিনা খুব ভালোভাবে করেছে। কিন্তু ৬ মাসের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার আরেকটু ক্ষমতায় বলেন, আমার ফোনে কল আসছিল। হ্যাঁ। জি, যে অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাস তার ক্ষমতা নেওয়ার পরবর্তী সময়ে এখন পর্যন্ত বিচারের কি অবস্থা আসলে? বিচার এই যে গণহত্যা চালিয়েছে সেখানে আসলে মানে আমার সরাসরি প্রশ্ন এমন যে বিচারের দাবিতে এই সরকার কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পেরেছে? আপনার মনে হয়? এটা দেখেন, এটা একটা ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায়। যেটা হলো আজকে অভ্যুত্থানের ৬ মাস পরবর্তীতে যেটা হলো ছাত্র এবং বাংলাদেশের যারা নাগরিক আছেন, তাদের অনেকেরই মতামত নেওয়া হয়েছিল বিবিসি বাংলায়। সেখানে একটা অনুষ্ঠান হইছে। সেই অনুষ্ঠানেই যারা ওখানে উপস্থিত ছিলেন, তারা মতামত দিয়েছে এই সরকার আসলে 50% সফল। তা আমি বলব যে 50% ও এই সরকার সফল না। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের আমাদের যে দাবি বা চাহিদা অনুযায়ী সরকার গঠিত হইছে, ততটুকুই যেভাবেই সম্ভব হইছে। তারপরেও তারা যে ছাত্র জনতা যে এই সরকারের সাথে আছে, যারা তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে বসাইছেন, তাদের যে চাহিদা এবং এই স্বৈরাচার, যে স্বৈরাচার এই দেশের ছাত্র জনতার উপরে যে নির্মম নির্যাতন এবং যেই গণহত্যা চালাইছে, এর বিচার এগুলো কিছুই তারা করতে পারে নাই। তারা 50% ও সফল না এই কারণে বলছি যে একে তো তারা এতটাই দুর্বল যে তারা নিজেরা কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারে না। তারা সিদ্ধান্ত গ্রহণ করে একটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে জাতীয় নাগরিক কমিটি, তারা তাদের মতো করে প্রতিবাদ জানায়। তাদের প্রতিবাদের কারণে এই সরকার বিভিন্ন সেল গঠন করতে বাধ্য হয়। যেই সেল তারা বাতিল করে দেয়, সেটা আবার পুনরায় গঠন করতে বাধ্য হয়। যেই সিদ্ধান্ত তারা নেয় তার প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসে, তারা সাথে সাথে সেটা পরিবর্তন করতে বাধ্য হয়। তারপরে অন্যান্য যে বিরোধী বা রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা একটা কথা বলে সে পরিবর্তন করতে বাধ্য হয়। তাহলে এই সরকার সফল হবে কিভাবে? তো এই সরকার এক তো তাদের নিজেদের দুর্বলতার কারণে সফল না, এবং দ্বিতীয়ত কথা হলো তাদেরকে সফল হইতে দেওয়া হইতেছে না। তাই আপনার মতে কারা আসলে তাদেরকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে? যে দেখেন, স্বৈরাচার পালায়া গেছে ঠিকই। আমরা জানি যে এই দেশের প্রশাসনিক যে কাঠামোগুলোর যেই প্রশাসনিক সেক্টর গুলো আছে, সেখানে যারা কর্মরত বা নিয়োগ পাইছে বিগত সরকারের যে আমলে, সেখানে শতকরা প্রায় 90% লোকই তাদের হয়তো সরাসরি তাদের সংগঠনের সাথে যুক্ত, অথবা তাদের সংগঠনের ব্যক্তিদের সুপারিশকৃত। তো এই প্রশাসনের ভিতরে এই লোকগুলো আমরা জানি যে ৬ মাস আহ, পরবর্তী সময়েও জিয়া রহমান নাইম 6 মাস হয়ে হ্যাঁ, গেছে। 6 মাসের মধ্যেও এটা কিন্তু পরিবর্তন করা সম্ভব হয় নাই। হ্যাঁ, আপনি পরিবর্তন করতে দেখবেন পারে যে নাই। তো সারা দেশে কতজন সচিব আসলে তারা আ বরখাস্ত করেছেন, কতজন পুলিশ বরখাস্ত করেছেন, কতজন আর্মি বরখাস্ত করেছেন। আর্মি সরাসরি গুলি করছে আমরা সবাই দেখছি। সেখানে হ্যাঁ, র‍্যাব গুলি করছে, সেখানে বিজিবি গুলি করছে, আনসার গুলি করছে। সারা দেশে কিন্তু অরাজকতা সৃষ্টি করছে। কিন্তু আসলে কতজন হুম, করছে? বাংলাদেশে প্রায় অধিকাংশ আপনাদের বাংলাদেশ বাদ দিলাম। আপনাদের বরিশালে প্রায় অনেক প্রতিষ্ঠানে সরাসরি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সুপারিশ নিয়ে এখনো তারা বহাল আছে। কিন্তু আপনারা আসলে হুম। কতদূর করতে পারছেন? বা অন্তর্বর্তীকালীন সরকার আসলে এখানে কতটুকু করতে পারছে? না, অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গায় সম্পূর্ণই ব্যর্থতার পরিচয় দিছে। তারা বললাম না, তারা এতটাই নিজেদেরকে দুর্বল প্রমাণ করছে। একে তো শুধুমাত্র ২-১ টা রাজনৈতিক সংগঠন তারা তারা বিরোধিতা করতে পারে। যেহেতু বিরোধী দল বিএনপি বিভিন্ন সংস্কার কাজে, যেমন এই সাব্বির একটু আগে বলল যে রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও তারা এই কথা বলছে। এমনকি ছাত্রদলের যিনি মেবি সভাপতি যে নাসির, উনি বলছেন যে ৫ তারিখে আ এই
ওই যে ৩২ নম্বরে বাড়ি ভাঙা হয়েছে সেটার সাথে তারা সম্পৃক্ত না, এরকম বিবৃতি তার থেকে আসছে। তো সবকিছু মিলিয়ে বিএনপি এটার বিরোধিতা করতে পারে, করছে, কিন্তু তার বাইরে কি অন্যান্য সবগুলো রাজনৈতিক সংগঠনই প্রায় সরকারকে কি সাপোর্ট দিতেছে না? আপনি যদি বলেন জামাত ইসলামীর কথা, আপনি যদি বলেন ইসলামী আন্দোলনের কথা, আপনি গণ অধিকার পরিষদের কথা বলতে পারেন। এরপরে বিভিন্ন যেটা আমরা বলি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা বামপন্থী রাজনৈতিক দল, সবাই এই সরকারকে সাপোর্ট দিতেছেন। তো এখন সরকার যদি ওরকম শক্তিশালী হইতো, এখন এখন তো প্রশ্ন হইতেছে আপনার এটা কি অভ্যুত্থান হইছে না বিপ্লব হইছে? এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে বিপ্লবের কথা আসে, যে বিপ্লব মানে উল্টে পাল্টে দেওয়া। আসলেই বিপ্লব মানে উল্টে পাল্টে দেওয়া, একটা কাঠামোর বিপরীতে আরেকটা কাঠামো দাঁড় করানো, এটার নামই তো বিপ্লব, তাই না? জি, আর আমি অভ্যুত্থান মানে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই আমি প্রশ্নটা ওইটাই আমি আসতেছি। জি, হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ। যে অভ্যুত্থান মানে হইলো যে এখন একটা সরকার আছে, যে সরকারটাকে হঠাৎ একটা কুয়ের মাধ্যমে উৎখাত করা। তো তো দেখেন এই সমস্ত এই জায়গায় এই সরকার প্রশাসনিক লোকগুলোকে যদি তুরস্কের দিকে আমরা তাকাই, যে এক রাত্রের সাময়িক সময়ের যে সেনাবাহিনী অভ্যুত্থান করার চেষ্টা করছে, সেখানে 50,000-এর অধিক সরকারি কর্মকর্তাকে ওখানে বহিষ্কার করা হয়েছে। তো আমাদের সরকার ব্যর্থ, এই কারণেই সেই সরকার এগুলো পারে নাই। এখন পর্যন্ত প্রশাসনের যে লোকগুলো, তাদেরকে পর্যন্ত খুঁজতে পারে নাই। প্রশাসন এখন চায় কি গণহত্যার সময়ে যারা গুলি চালাইছে বা নির্যাতন করছে তাদের ছবি ভিডিও চায় প্রশাসন। অথচ আমরা জানি একটা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের কাছে কত পরিমাণ কি পরিমাণ তথ্য থাকে। আমাদের লিঙ্ক যদি থাকে, যোগাযোগ যদি থাকে একজনের সাথে, তাদের লিঙ্ক এবং যোগাযোগ থাকে হাজার জন, লক্ষ জনের সাথে, তাই না? তাদের কাছে এগুলো সবই আছে, তারপরেও তারা হয়তো একটা নাটক করতেছে। সেনাবাহিনী তাদের ক্যাম্পের ভিতরে বা সেনানিবাসের ভিতরে 600-র মতো আওয়ামী লীগের নেতাকর্মী সেভ যেটা এক্সিট বলে সেটা দিয়েছেন। তারা বিদেশে গিয়ে তারপরে বিভিন্ন অপকর্ম চালাইতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। তো এই সমস্ত জায়গাগুলো দেখতো, যদি সচিবদের যারা দোষী ছিল, যে আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা পাইছে, সুপারিশ সুপারিশ পেয়ে তারা এই সচিব হইছে, বিভিন্ন বিশেষ ক্যাডার হইছে, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি অপসারণ করা যাইতো, সরকার যদি সফল হইতো, তাইলে অবশ্যই আমরা এই অভ্যুত্থানের এবং এই সরকারের যে আমরা বসাইছি সেই সরকারের থেকে আমরা ভালো একটা ফিডব্যাক এবং ভালো একটা সংস্কার পাইতাম, ইতিমধ্যে পেয়ে যাইতাম। আচ্ছা, জিয়াউর রহমান নাইম, আপনাকে জি, ধন্যবাদ। আপনার প্রশ্নের উপর ভিত্তি করে একটা প্রশ্ন আমরা সাব্বির হোসেন সোহাগকে করি, যে সাব্বির হোসেন সোহাগ, আপনারা কি মনে করেন এটা কি আসলে এই যে অভ্যুত্থানের সরকার বললাম আমি, এই যে আমাদের যে এখানে লেখা আছে অভ্যুত্থানের 6 মাস, আসলে এটা কি অভ্যুত্থান হয়েছে না বিপ্লব হয়েছে? অভ্যুত্থানের সরকার গঠন হয়েছে নাকি বিপ্লবী সরকার গঠন হয়েছে? আচ্ছা, একটা বিষয় দেখেন, আপনার অভ্যুত্থান বা বিপ্লব, দুইটা বিষয় আমি মনে করি, প্রথমত আমার দিক থেকে মনে করি কোনোটাই হয়নি। কেন কোনোটাই হয়নি? যদি বিপ্লব হইতো, বিপ্লবী সরকার গঠন হইতো, দেন দেশের কাঠামো একদম চেঞ্জ হয়ে যেত, গঠনতন্ত্র থাকতো না, নতুন করে সবকিছু হতো। এখন অভ্যুত্থান হয়েছে কিনা দেখেন, আমরা গণ অভ্যুত্থানের ডাক দেয়া কবে দিয়েছিলাম? দুই একদিনে কিন্তু, মানে দুই একদিন আন্দোলন চলাকালে বা দুই একদিনের মধ্যে এটাকে কিন্তু গণ অভ্যুত্থান হিসেবে আপনি ধরতে পারবেন না। মানে বিষয়টা এমন ভাবে ছিল, আই থিংক আমরা যে তিনজন আছি এখন, অন্তত আমরা আমাদের সহকারে যারা ছিল, এক কথায় যদি ধরি, সারা বাংলাদেশের মানুষ কিন্তু স্বপ্নেও দেখেনি যে 5 তারিখে এমন একটি ঘটনা ঘটবে। অন্তত আমি দেখিনি। জিয়াউর না, রহমান নাইম ভাইও আমার সাথে একমত ঘটেছে, হয়েছে। হ্যাঁ, ঘটেছে, কিন্তু সেটা রাইট। তো হওয়ার কথা সেই ছিল জায়গা যে থেকে, বিপ্লবী সরকার। সেখানে পাঁচ সেই জায়গা তারিখে থেকে যে দেখেন, অভ্যুত্থান হ্যাঁ, হ্যাঁ, হয়েছে এখানে সেটা তো আমি একটা আসছি। বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, আমরা সেই যেহেতু ভাবি সেই নাই, জায়গা কল্পনা নাই থেকে আমাদের। একটি হ্যাঁ, হ্যাঁ। বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা ছিল। হুম। কিন্তু ওই যে আমি একটা কথা বলছিলাম, যে প্রোক্লেমেশন, রাষ্ট্রপতির অপসারণ, একইভাবে বিপ্লবী সরকার গঠন হওয়ার ক্ষেত্রেও বাধা ছিল। কেন? আপনার বিপ্লবী সরকার বিপ্লব তো হয়নি, তাহলে বিপ্লবী সরকার কেন গঠন করতে হবে? আপনি চাইলে জাতীয় সরকার বিপ্লবী গঠন সরকার করতে বলতে পারতেন জাতীয় না? সরকারের, আপনি হ্যাঁ, জাতীয় জাতীয় সরকার সরকারের গঠন কথা করতে এসেছিল পারতেন। যে সকল দলের ঠিক সমন্বয়ে আছে, জাতীয় হ্যাঁ, সরকার। তাহলে জাতীয় সরকার কেন হয়নি? এই যে দেখেন,
জাতীয় সরকার গঠন না হওয়ার পিছনেও কিন্তু বড় একটি শক্তি কাজ করেছে। এর কারণ জাতীয় সরকার গঠন হলে আপনার 3 থেকে 4.5 বছর, অর্থাৎ 6 মাস তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, 6-7 মাসের মতো। বাকি যে 5 বছরের সময়টা, ওই সময়টা কিন্তু জাতীয় সরকার দেশ চালাতো, দেন পরবর্তী দিকে নির্বাচন দিত। একটি গোষ্ঠী বা একটি বৃহৎ দল তারা চায়নি যে এতদিন পর্যন্ত জাতীয় সরকারের হাতে থাকুক। আপনি রাতের মধ্যে যদি তাদেরকে ক্ষমতা হস্তান্তর করেন, ক্ষমতা দিয়ে দেন, তারা মহ খুশি, তারা ঈদের থেকেও বেশি খুশি হবে। এরকম কিছু বাধ্যবাধকতার কারণেই কিন্তু এই জাতীয় সরকার হয়নি, প্রোক্লেমেশন ঘোষণা হয়নি, এই যে রাষ্ট্রপতির অপসারণ হয়নি। আর বর্তমান আচ্ছা, সময়টা সম্পর্কে, আচ্ছা, এই হ্যাঁ, একটা প্রশ্ন করি যে আমরা সবসময় শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে সকল কিছু বিরোধী দলের কিংবা যে কোনো একটি গোষ্ঠীর উপরে চাপ প্রয়োগ করা কিংবা তাদেরকে দোষারোপ করা, এটাকে বলা যায় যে ফ্যাসিবাদ। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি এক সরাসরি একটা দলকে যেভাবে তারা বলছে, সেটাও কি আসলে ফ্যাসিবাদের অংশ না? আচ্ছা, আমরা মানে তো আপনারা একটি দলকে বলছি না। সকল কিছুই মানে আপ- মনে আপনারা, হচ্ছে যে শুধুমাত্র এই যে আপনি যে প্রোক্লেশনের কথা বললেন, যে প্রোক্লেশন কি আসলে ঘোষণা করার দায়িত্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিছে, বা তারাই কি আসলে কে দিল? এটা তো সারা দেশের, যেহেতু আপনি বলছেন যে ছাত্র জনতার, জনসাধারণের গণ অভ্যুত্থান, তাতে সকলের সমন্বয় এটা হওয়া উচিত ছিল। এটা কিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একা এটা ঘোষণা করার এখতিয়ার রাখে? এটা তো সরকারিভাবে ঘোষণা করবে। আচ্ছা, আপনি হয়তো জানেন কিনা, সরকারিভাবেই কিন্তু ঘোষণা হওয়ার কথা ছিল, হ্যাঁ, সরকারই সেটা কিন্তু দায়িত্ব পরবর্তীতে, নিয়েছিল, সেটা পরবর্তীতে। দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি, সেটা হুম, হুম। হয়নি। আর যে বিষয়টায় মানে আমি এসেছিলাম, যে আপনার সরকারের ব্যর্থতার কথা 6 মাসের জায়গা থেকে যদি বলি, যে এই সরকারের মধ্যে সরকার সফল, আমি প্রথমে বলবো সরকার সফল, কিন্তু ব্যর্থ কে? ব্যর্থতার জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ব্যর্থ। আমি একদম ডিরেক্টলি বললাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছেন। বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী বা অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে যিনি থাকবেন, তাকে শক্ত হাতে সবকিছু দমন করার কথা ছিল এবং দমন করতেও হতো। সেই জিনিসটা তিনি পারেননি, যার কারণে এখন আপনি বিভিন্ন জায়গায় আহ, দেখতেছেন মব সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখতেছেন বিভিন্ন ধরনের কুলু সৃষ্টি হচ্ছে, আবারও হামলা হচ্ছে, আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এগুলো কেন হচ্ছে? এগুলো হুম। হওয়ার পিছনে যে মূল কারণ, এটা আমি একমাত্র দায়ী করবো স্বরাষ্ট্র যে তাহলে উপদেষ্টা রয়েছে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা যার কোনো নাই, মানে কি বলে, যোগ্যতা নাই কিংবা আসলে সে ব্যর্থ, এতদিন কেন রাখতেছেন তারে? তারে আচ্ছা, আপনারা পদত্যাগ করানোর জন্য ই করতে পারতেছেন না কেন? কই আমরা তো বলছি, কিন্তু কতটি রাজনৈতিক দল বলছে সেটা দেখেন। কিছু কিছু রাজনৈতিক দল, আমি সবাইকে বলছি না, কিছু কিছু রাজনৈতিক দল তো চাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যেন ব্যর্থ হন, তারা যেন ব্যর্থতার পরিচয় দেন। তারা যতই ব্যর্থ হবে, তাদের জন্য নির্বাচনের পথ সামনে এগিয়ে আসবে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য অতটা ধাপ মানে সামনে এগিয়ে যাবে। তো সেই জায়গা থেকে তারা তো চাচ্ছে। আমার কথা হলো, আপনি যদি বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, আপনি যদি দেশকে সংস্কার করতে চান, তাহলে আপনাকে তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, আচ্ছা, তাহলে সময় দিতে হবে। আপনি একটা মিনিট কতটা তো ভাই, সহযোগিতা করছেন? সাব্বির হোসেন সোহাগ, আপনাকে একটা প্রশ্ন করি। আজকে 6 মাস কি কি সংস্কার করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, একটু বলেন না আমারে। সংস্কারের জায়গা থেকে আপনি হুট করেই তো পারবেন না। 6 মাস? যে আপনি সরকারকে এখন পর্যন্ত এখন পর্যন্ত যে শহীদের সরকারকে তালিকা প্রকাশ করতে পারেন না। এই সরকার শহীদের তালিকা প্রকাশ করতে পারে নাই, আহতদের চিকিৎসা রাইট। দিতে পারে নাই, এই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারে নাই, ওই যে যারা গণহত্যা চালাইছে সরাসরি ভিডিও ফুটেজ আছে তাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই। এমনকি তারা শহরে ঘুরে বেড়াচ্ছে, বিএমপি ওই যে চট্টগ্রাম থেকে বেনাপোল থেকে তারা পালাই যাইতেছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে তারা ছিল, ইত্যাদি ইত্যাদি। এরকম খোঁজ না অসংখ্য আছে। বরিশালে আপনাদের যারা আমি 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 স্টিম আমি রোলার চালাইছে আপনাকে তারা এখনো আছে, ওয়ার্ডের কাউন্সিলররা আছে, সবাই আছে। তাহলে আপনি কি করছেন? আচ্ছা, আমি আপনাকে চালের দাম আমি বাড়াইছেন, আপনাকে ডালের দাম এই বাড়াইছেন, জায়গা থেকে সবকিছুর দাম বাড়াই ফেলছেন। আমি কি করবেন? এই জায়গা থেকে একদম ডিরেক্টলি বলতেছি, পরিবর্তন আমি একা হলে হবে না, বা পরিবর্তন করতে আমি একাই পারবো না। হুম, পরিবর্তন করার জন্য আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি যে কথাটা বললেন,
আমি যদি বলি ডিরেক্টলি যে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে তারা এখনো ঘোরাফেরা করতেছে, কেন করতেছে? তাদেরকে ধরার দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্বই কি সরকারের? এটা কি আপনি আমার আপনার দায়িত্ব? আপনি অস্ত্র হাতে নেওয়ার সঞ্চালক দায়িত্ব কি সাহেব, আমার আপনার? এটা তো আপনি আপনারা, সঞ্চালক এটা তো সাহেব, সরকারের না না দায়িত্ব। না, আমার কথাটা একটু নেন। আপনি সঞ্চালক হুম, সাহেব, আপনি হ্যাঁ, কতজন দোসরের লিস্ট দিছেন পুলিশের কাছে পর্যন্ত বলেন? দেখা যায়, আচ্ছা, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, কিছু কিছু বলেন। দলের লোকজনই তো হুম, দেখা যায় দোসরদেরকে পিছনে নিয়ে হাঁটতেছে। হুম, হুম। যখনই তাকে অ্যারেস্ট করার জন্য যাওয়া হচ্ছে, তখনই সে বলতেছে যে সে আমার লোক। তাহলে আপনি এই জায়গা থেকে সরকারকে দায়ী করতে পারেন না। আচ্ছা, আবার একটু এরপরে আপনার দেখেন, আবার আমি একটু আমি সময়। আপনাকে হ্যাঁ, আমি আপনাকে একটু, হ্যাঁ, কয়েকটা জি, বিষয় দেখিয়ে দেই। হুম, হ্যাঁ, আপনি চাইলেই তো 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা যে চাবেন, এটা সম্ভব না ভাই। কারণ সরকার পতন হওয়ার পরে সবকিছুই তো এলোমেলো হয়ে গিয়েছিল। সেই এলোমেলো দেশকে সাজাতে আপনি দেখেন, শেখ হাসিনা 17 বছর ছিল, শেখ হাসিনার পুরো 1 বছরের মধ্যে কয়টা আন্দোলন হয়েছে, কয়টা আন্দোলন সফল হয়েছে, কয়জন জনগণ মাঠে নামতে পেরেছে? এই বিগত 6 মাসে 150+ আন্দোলন হয়েছে, দেড়শো হুম। প্লাস, এবং যেগুলো সব বৃহৎ আন্দোলন। সরকার তো ঠিকমতো 2টা দিন তার কার্যক্রম পরিচালনা করতে পারে নাই দেশের স্বার্থে। তাহলে আপনি কিভাবে সংস্কারের আশা করতেছেন? কই আপনার রাজনৈতিক দলগুলো তো সেখানে বাধা দিচ্ছেন না। আপনারা তো এটা বলছেন না যে কোনো ধরনের চাওয়া পাওয়া এখন হবে না, দেশ সংস্কার হবে, 6 মাসে কোনো আন্দোলন হবে না। কই এমন তো কথা বলছেন না। আপনারা আচ্ছা, কি করছেন? সংস্কার কোনটাকে বোঝায় আমার একটু বলেন না? আচ্ছা, সংস্কার কোনটাকে বোঝায় দেখেন, ধরেন নির্বাচন আগে যেভাবে হতো, আমরা যেভাবে দেখছি, একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সংস্কার কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কোন পদ্ধতিতে হতে পারে, কিভাবে হলে ভালো হয়। আগে যেটা ছিল, আমাদের ছিল 300 আসনে নির্বাচন হতো, যেটাকে আমরা এক কক্ষ বিশিষ্ট সংসদ বলে থাকি। হুম, এইটাকে যদি আমরা আমেরিকার মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য লাভ না? জনগণের জন্য লাভ না? হুম, এইখানেই তো হুম। বাধা। সেইটাই তো কিছু কিছু বৃহৎ রাজনৈতিক দল মানতেছেন না। তাহলে এখন সংস্কার আমরা চিন্তা করতেছি সংস্কার হবে, আমি চাইলেই প্রস্তাব রাখলাম যেটা সংস্কার হবে, এটা কি আসলেই সম্ভব? সাধারণ একটা উদাহরণ যদি দেই, আমি যদি বলি আজকে রাতের মধ্যেই আপনার এই পেজে 5,000 ফলোয়ার হয়ে যাবে, আসলে কি এটা সম্ভব? সম্ভব না, হ্যাঁ, এটার জন্য তো সম্ভব না অপেক্ষা কেন? করতে কেন হবে। সম্ভব না? এটা কেন না না সম্ভব না? না, আপনি আমি আমি পোস্টিং আমি করেন আমি বলি, 5,000 আমি না, বলি 5 লাখ সম্ভব। না না না, আমি বলি শোনেন, এটা সম্ভব না। এটা আপনার জনগণের কাছে পৌঁছাইতে হবে, এরপরে তো সম্ভব। ওইটা আমার এরপরে কথা তো হচ্ছে যে সম্ভব। আপনি আপনি পৌঁছানোর সেই জন্য আপনি জনগণের কাছে ইনভেস্ট পৌঁছাতে করেন। পারছেন কিনা, আপনি সেই জনগণের কাছে সংস্কার পৌঁছাতে হচ্ছে পারছেন এইটাই, কিনা, যার এটাই তো যার বিষয়। সমস্যা ছিল সেটা জনগণের সমাধান কাছে করা। পৌঁছানোর দায়িত্ব কার? জনগণের কাছে পৌঁছানোর দায়িত্ব কার? আপনার, আমার, আমাদের সবার। আমরা তো সেটা রাষ্ট্রের কোনো করতেছি না। দরকার নাই। রাষ্ট্রের আ- দরকার নাই, শুধু আপনার আমার করলেই হবে। আপনি রাষ্ট্র আমি কি কয়জনের কাছে আসলে প্রচার বলেন, করতে পারবো? রাষ্ট্র কি? না না, রাষ্ট্র কি? রাষ্ট্র আপনি আমি আমার মিলেই তো রাষ্ট্র। আপনি আমি মিলেই তো রাষ্ট্র, না আপনি আমি রাষ্ট্রের বাইরে বলেন? না, আপনি যদি আমি বলেন অবশ্যই রাষ্ট্রের আপনি আমি, অংশ। কিন্তু আমরা রাষ্ট্রের বাইরে, দায়িত্বপ্রাপ্ত অংশ আর নাকি? কোনো কথা নেই। জি। জি, আচ্ছা। আমার যেটা ছিল যে আমার প্রশ্ন ছিল এমন যে অন্তর্বর্তীকালীন সরকার এই ৫ মাসে কতটুকু সংস্কার করতে পেরেছে? আপনি বলছেন যে বারবার যে সময় লাগবে আরো, হয়তোবা আপনার ভাষ্যমতে এইটাই যে সময় লাগবে, এবং কি, কি সংস্কার করেছে সেই জায়গা থেকে আপনি শুধুমাত্র একটি দেখালেন যে আ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সেটার সাথে, সাথে আরেকটু বলি যে বাংলাদেশে নতুন করে আবারও আ প্রাদেশিক নির্বাচনের কথা ভাবা হচ্ছে। সেখানে ৪ টা প্রাদেশ করা হচ্ছে। বরিশাল, খুলনাকে এক প্রাদেশ করে তারা নতুনভাবে ভাবছে। যাই হোক, দেখা যাক যে আসলে এই যে সংবিধান সংস্কার কমিশনে যারা, যারা ছিলেন, এদের মধ্যেই অনেকে বলছেন যে আমরা এক ফ্যাসিবাদ থেকে বের হয়ে এসে আরেক শিশু ফ্যাসিবাদের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে বা শিশু ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। যাই হোক, আমরা সেই প্রশ্নটা আচ্ছা, আপনার কাছে রাখি যে একটা আসলে শিশু কোশ্চেন করি, ফ্যাসিবাদ মানে কি আসলে আপনাকেই ফ্যাসিবাদ? কোশ্চেনটা করি। এই যে শিশু ফেসিবাদের কথা বললো, এটা কাদেরকে মিন করতেছে? মানে আই থিংক এটা আপনার, এ হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন। না, শিশু ফ্যাসিবাদ এই কথাটা বলেছে সংবিধান সংস্কার কমিশনের একজন, আ সম্ভবত একজন বলেছেন যে আসলে আমরা এক ওই ফ্যাসিবাদ থেকে কমিশনের তিনি মুক্ত হয়ে। সদস্য। হ্যাঁ। হ্যাঁ, একজন সদস্য বলেছেন। সেই জায়গা থেকে আরেকটা জিনিস বলি একটু, যে আরেকটা জিনিস আপনাকে বলি যে দোসরের কথা বলেছেন যে নানান এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে দোসর তারা সারা জায়গায় আছে। বা নানান দলগুলো তাদেরকে আশ্রয় দিচ্ছে। কিন্তু আ বরিশালে যে জিয়াউর রহমান নাইম একটা কথা তুলেছিলেন যে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটি হয়েছে।
কিন্তু সেই কমিটি ১০-১৫ মিনিটের মতো ছিল। তার পরবর্তী সময় স্থগিত করতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? কি কারণে হয়েছে? এবং আমরা যদি দোষের কথা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে সবচেয়ে বেশি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে নেতাকর্মী তাদেরকে স্থান দিচ্ছে এবং চট্টগ্রামে যে নেতৃবৃন্দ আছে, আ হুম। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তার যে সভাপতি সেটা আওয়ামী লীগের আ যে কমিটি ছিল, জেলা কমিটি, সেই কমিটির নেতা। আমরা দেখেছি যে বাংলাদেশের যে শিল্প কারখানার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে প্রধান ছিলেন ওনাকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছে। আ ছাত্রলীগের যারা ওয়ার্ডের ইত্যাদি কমিটিতে ছিলেন তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত করা হয়েছে। বরিশাল মহানগর কমিটিতেও সেই অভিযোগ আছে। ইত্যাদি নিয়ে আপনারা একটু করেন যে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশেই কমিটি হচ্ছে। কিন্তু সেই কমিটিগুলো আবারও ১০ মিনিট, ১৫ মিনিট, ৭ মিনিট পরে তাদের স্থগিত করতে বাধ্য হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ে ২ বার ভাঙচুর হয়েছে এবং কি সর্বশেষ ৭ কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মারামারিতে সেখানে হাসনাত আব্দুল্লাহ সে নিজে আহত হয়েছেন, রাকিব সে আহত হয়েছেন এবং কি বলা হয়েছে যে আন্দোলনের যে উস্কানিদাতা সেটা সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতেই হয়েছে। সকল কিছু মিলিয়ে একটা সার্বিক আলাপ করেন আমাদের আলোচনা আমরা শেষ করে ফেলবো প্রায়। আচ্ছা, মানে একটা বিষয় আসি, দেখেন, মানে যে কথাটা বলা হয়েছে যে জেলা কমিটি ১০-১৫ মিনিট থাকার পরেও ওটা কেন ক্যান্সেল করা হয়েছে, কেন ক্যান্সেল করা হয়েছে জেলা কমিটি, আমি কথা বলতে চাচ্ছি না, এটা জিয়াউর রহমান নাইম সাহেব ভালো করেই জানেন। এজন্য আমি এটার অ্যান্সারটা না দিতে আমাদের চাচ্ছি না। জিয়াউর রহমান নাঈম হয়তোবা জানতে পারেন, আমি রাইদুল ইসলাম সাকিব হয়তোবা জানতে পারি। কিন্তু আমাদের যে আমি মূল আমি অডিয়েন্স আমি তারা আসলে বিষয়টিকে হয়তোবা আমি হ্যাঁ, বিষয়টিকে স্কিপ করতে চাচ্ছি, জেলা কমিটি যেহেতু হয়নি স্কিপ করতে চাচ্ছি। সারা কিন্তু দেশেরটা বলেন তো। আচ্ছা, ও যেহেতু স্কিপ করতে অন্যান্য চাচ্ছে তো জায়গাগুলোতে বাধ্যই বেটার অন্যান্য হবে। জায়গাগুলোতে যেহেতু কমিটিগুলো হচ্ছে, দেখেন, যে ব্যক্তি ছাত্রলীগ থেকে বের হয়ে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছে হুম। তাকে কি আপনি এখনো ছাত্রলীগ হিসেবে গণ্য করবেন? আমার প্রশ্ন এটা। আচ্ছা আপনারা সেটাকে কি অনেক বলেন? ব্যক্তি ধরেন আমি রয়েছে, অনেক ধরেন আচ্ছা আমি বলি, আমি ৪ তারিখ পর্যন্ত আমি সরাসরি আওয়ামী লীগের দোসর ছিলাম। ৫ তারিখে এসে আমি তখন একেবারেই আন্দোলনকারী। আমার চেয়ে বড় আন্দোলনকারী এ দেশে নাই। তখন আপনি এটাকে কিভাবে বিবেচনা করবেন? আচ্ছা, না, এরকম আপনি একটা প্রমাণ দেখান আমাকে। আমরা যেটা জানি, হয়তো আপনি যেটা হুম, বললেন যে মহানগর কমিটির মধ্যে দুই একটা কথা শোনা যাচ্ছে, তারা হুম। কিন্তু প্রত্যেকেই পূর্বেই আন্দোলনের সাথে সক্রিয় ছিল। এটা যাচাই বাছাই অলরেডি হয়ে গেছে, এখানে না শুধু। এই যে আপনি যেটা বললেন, এই যে গতকালকে একটা টক শোতে দেখলেন যে ফেজ দ্য পিপলে মেবি যুক্ত হয়েছিল আপনার এই যে সার্জিস আলম, দেন গোলাম রব্বানী। সার্জিস আলম কি ছাত্রলীগের ছিল না? একদম ছিল সেটা শুরু অনেক থেকেই আগে ছাত্রলীগ থেকেই, ছিল। ৫ না, 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 জুলাইয়ের পুরোপুরি আগে তো ছিল। থেকেই তারা সে পদত্যাগ আন্দোলনের করেছেন। শুরু থেকেই কিন্তু মানে হুম, এই যে আহ, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আন্দোলন করেছে। তার মানে এই জন্য হুম। এখনো আপনি তাকে ছাত্রলীগ বলে চালিয়ে দিবেন? অথচ আপনারা তাকে বাধা দিচ্ছেন না। এই যেখানে দেখতেছেন যে জাতীয় নাগরিক কমিটি আহ আওয়ামী লীগ দিয়ে কমিটি দিচ্ছে এটা বলতেছেন, অথচ বিএনপির প্রোগ্রামে গিয়ে যে আসলে আওয়ামী লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে, আপনারা সেটা কথা বলছেন না। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যে জয় বাংলা এখানে স্লোগান দিয়ে ফেলতেছে বক্তব্যের মাঝে, আপনারা সে কথাগুলো বলছেন না। আপনারা বলছেন গিয়ে যে বৈষম্য বিরোধী কি করছে, জাতীয় নাগরিক কমিটি কি করছে। বৈষম্য বিরোধীর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রলীগ নেই। প্রথম হলো এটা নেই। হ্যাঁ আছে। কারা আছে? যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সংযুক্ত ছিল, এরকম তাদেরকে যাচাই বাছাই করে যারা আন্দোলনের পক্ষে ছিল তারাই আছে। এখন তাদেরকে যদি আপনারা ছাত্রলীগ বলে চালিয়ে দেন, তখন আমি বলবো আপনার সামনে পিছনে ডানে বামে এরকম ছাত্রলীগ ঘুরঘুর করতেছে, আপনি নিয়ে চলতেছেন, কিন্তু আপনি তাকে চোখে দেখছেন না। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটু আ যাই হোক আমরা একটু আবার আলাপে যাই যে জিয়াউর রহমান নাঈম ভাই আপনি আলোচনা শুনলেন। আচ্ছা, আলাপে যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় আর কি নোট করছি। ওই কয়েকটা বিষয়ের উপরে একটু কথা বলতে চাই। হয়তো ২ জি। মিনিট। হ্যাঁ ভাই। জি, এই যে সবার শেষে যে কথাটা আসছিল জাতীয় নাগরিক কমিটি। এখন কথা হইলো স্বৈরাচারের দোসর যেটা সেই জাতীয় নাগরিক কমিটির ভিতরে হোক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে হোক বা আমাদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের ভিতরে হোক, ছাত্র ফেডারেশনের ভিতরে হোক, ছাত্র দলের ভিতরে হোক, শিবিরের ভিতরে হোক, এটা বিষয় না। স্বৈরাচারের দোসর মানে স্বৈরাচারের দোসর। তো আপনারা এক জায়গায় দেখবেন এই বিগত মেবি গতকালকে গাজীপুর, গতকাল না গত পরশুদিন হইতে পারে। যে গাজীপুর আচ্ছা, যে বিক্ষোভ সমাবেশ নাইম হইছে। ভাই, নাইম ভাই সেখানে একটু জাতীয় ইন্টারাপ্ট করে নাগরিক আপনাকে। কমিটির যে বিক্ষোভ সমাবেশ, নাইম সেখানে জয় বাংলা স্লোগান আমরা দেখছি।
নাইম ভাই একটু আরেকটা ইন্টারাপ্ট করি বিষয় হলো আমি। ছাত্র এই যে আমি নাইম কমিটি ভাইকে নিয়ে যে একটু কথাটা ইন্টারাপ্ট করতে আসছে। চাই। নাইম ভাইকে একটু ইন্টারাপ্ট করতে চাই। জি নাইম ভাই, আপনার কাছে একটা বিষয় জানার ইচ্ছা। আমরা বিভিন্ন জি জায়গায় বিভিন্নভাবে দেখেছি, ছাত্র শিবিরের বিভিন্ন লোকজন আগে ছাত্রলীগ হয়ে হ্যাঁ কাজ করতো। হ্যাঁ এখন তারা আচ্ছা। ফুল হুম ছাত্র শিবির। এখন হ্যাঁ আপনি কি তাদেরকে এখন ছাত্রলীগ বলতেছেন, বা তাদেরকে কি ধরেন ক্যাম্পাস থেকে বা আপনার আয়ত্ত থেকে বের করে দিচ্ছেন? আচ্ছা, এই আমাদের হ্যাঁ যে আলাপ এটা ভালো আলাপটা প্রশ্ন। অন্যদিকে যাচ্ছে। কথা হইলো হ্যাঁ। কথা হলো দেখো এই জায়গায় আহ, বিগত দিনে এখনো যারা ছাত্র দলের সাথে যারা ঘুরতেছে, পোস্টেড ছাত্রলীগের নেতৃত্ব ছিল আমাদের বিএম কলেজের কথাই যদি বলি, তাদের বিরুদ্ধে তোমার সাথেও আর এমনি আমাদের যে প্ল্যাটফর্ম সেখানেও পার্সোনাল ভাবে কথা বলি যে হ্যাঁ, ও ছাত্রলীগ ছিল, এই ছেলের ব্যবস্থা নেওয়া আমাদের উচিত। এমনকি ছাত্র দলের যারা নেতৃত্ব আছে, নেতৃবৃন্দ আছে স্থানীয় বা এই ক্যাম্পাসের, তাদের সাথে প্রতিনিয়ত কথাবার্তা হয় যে হ্যাঁ, এরকম করলে, এরকম করে হাঁটলে দলের বদনাম। এটা এটা দেখা যায় সাময়িক কিছু সুবিধা আসতে পারে এদের থেকে, কিন্তু যখন আবার আল্লাহ না করুক ফ্যাসিস্ট যদি আবার চলেই আসে বা ওরকম ফ্যাসিজম কায়েম হয়, তখন এরাই এই দলের কাঁটা হয়ে দাঁড়াইবে। এখন এরকম প্রমাণাদি নিয়ে যারাই এই ধরনের এই ছাত্রলীগ থেকে কনভার্ট হয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যাইতেছে, এদের বিরুদ্ধে আমরা বিগত দিনে কথা বলছি, ভবিষ্যতে কথা বলবো ইনশাল্লাহ। তো যে আচ্ছা। বিষয়টা বলছি, যেটা হ্যাঁ, হলো হ্যাঁ। আন্দোলন কমিটি নিয়ে, যে ছাত্রলীগ সে ছাত্রলীগ থেকে আইসা আন্দোলন করছে, আন্দোলন করে সে এখন কমিটিতে থাকতে পারবে না কেন? একটা জিনিস দেখেন, আমি এই জিনিসটা নিজেও বুঝতে পারতেছি না, এখন কাউকে বুঝাইতে পারতেছি না। যেটা হলো আন্দোলনকারী আর আন্দোলনের নেতৃত্ব দানকারী, দুইজনে কি একই হবে? অবশ্যই না। অবশ্যই। হুম, হুম, যে হুম। লোকটা আসছে, হ্যাঁ, উনি যদি ছাত্রলীগ থেকে আইসা আন্দোলন করে, আন্দোলনে সক্রিয় থাকে, বেশ ভালো, খুব ভালো কথা। কিন্তু সে কমিটির কেন বড় বড় পদ পাবে? তাকে কেন আমি কয়েকটা মাস মনিটরিং এ রাখতে পারবো না? সে আসছে ভালো কথা। আমি তাকে হয়তো এমনি দেখি বা সর্বোচ্চ সদস্যপদ দিয়ে দেখতে পারি যে হ্যাঁ, ও কি করতে পারে? ও আসলেই সম্পৃক্ত আছে কিনা? এরকম ব্যক্তি দেখতে পারি। এমনকি এই যে জিয়াউর সিটি রহমান নাঈম ভাই। বরিশাল সিটি হ্যাঁ। কর্পোরেশনের বিভিন্ন পোস্টে ছিল, চাকরি করত, এমন ছাত্রলীগের ছেলেপেলেও স্থান পায়। কমিটির বিষয়ে যদি বলি, সেখানে অছাত্র কেন থাকবে? যেহেতু এটা আমরা এই কথাটা এই জন্য বলছি যে সাব্বির ছাত্র দলের কথা বলছে। হ্যাঁ, ছাত্র দলের ভিতরে যাদের ছাত্রত্ব নাই তারা আছে, এটা আমি এখানেও স্বীকার করি। হ্যাঁ, তো দেখা যায় সেখানে অছাত্র জিয়াউর রহমান আছে নাঈম দেখে ভাই আজকে এবং আমরা প্রশ্ন তুলছি। আ কিন্তু এই সাব্বির বৈষম্য ভাই। বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির ভিতরে কেন অছাত্র থাকবে? হ্যাঁ আচ্ছা, আমি একটু বলি যে আমরা এখানে আলাপ করতেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন। আমরা এই ২ এর মধ্যেই আপাতত থাকার চেষ্টা করি। আমরা জানি যে ছাত্র শিবিরের কি অবস্থা, ছাত্র দলের কি অবস্থা। যখন আমরা তাদের সাথে আলাপ করব তখন হয়তোবা জি জি, তাদের আচ্ছা নিয়ে আলাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তা আমার যে এই কটা বিষয় বলার ছিল ওইটা একটু দ্রুতই বলে ফেলতেছি। হ্যাঁ, হ্যাঁ। একে তো কথা হয়েছে আন্দোলন, যে এতগুলো আন্দোলন হয়েছে এই 6 মাসে, কেন এই অন্তর্বর্তীকালীন সরকার, আরেকটা কথা ছিল জনগণের কাছে পৌঁছাইতে সমস্যা হইতেছে, কেন এই অন্তর্বর্তীকালীন সরকার কি জনগণের সরকার না? ছাত্র জনতাই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসাইছে এখানে, তাই না? তো তাদেরকে যদি বলা হইতো, যে সরাসরি ঘোষণা আসতো, কঠোর নির্দেশনা, এবং এটা বাস্তবায়ন করতে হইতো, যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই 6 মাস বা 1 বছর সময় দিতে হবে, 1 বছরের ভিতর কোনো আন্দোলন হবে না, আগে যেরকম চলছেন অন্তত একটা বছর কষ্ট করে চলেন, কোন আন্দোলন সংগ্রাম করা যাবে না, কারো কোনো দাবি দেওয়া মানা যাবে না, যদি নামে তাদেরকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া যেত, যেহেতু ছাত্র জনতা সরকারের পাশে আছে। একটু দ্বিতীয় কথা, কারেকশন, গ্রেপ্তারের একটু বিষয়টা। কারেকশন। হ্যাঁ, জিয়াউর যে রহমান নাঈম যে সাহেব, একটু গ্রেপ্তার যে কারেকশন। কথা হইলো, প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন, একটু কারেকশন, প্রধান না উপদেষ্টা বললেও তারা, কিন্তু বললাম না, না তারা না তো না ব্যর্থ। একবার বলেছিলেন তারা যে সেই বল না না না, হ্যাঁ আপনাকে এটা স্বীকার করতে হবে। তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি জনগণের জন্য এসেছি, জনগণের জন্যই কাজ করব, আপনাদের সকল দাবি দেওয়া মেনে নিব, তবে আমাকে একটু সময় দিতে হুম, হবে। এখন আপনারা কি হ্যাঁ, তাকে সময় কিন্তু শোনো, দিয়েছেন কিনা? আমি একটা কঠোরের কথা বলছি, যে কঠোর নির্দেশনা দিতে হবে, যে শুধুমাত্র বলা পর্যন্ত এই জাতি এমনি বললেই শেষ হইবে না। হ্যাঁ, কথা হলে এখন তুমি আন্দোলনের ডাকো, এখন আসবে না তো, কিন্তু সমালোচনা করতে পারবে, না, নিজেদের স্বার্থ আমার নিয়ে কাজ করতে পারবে, যে এটাই যারা, আমরা যারা এরকমই। মানুষ এই হ্যাঁ, অভ্যুত্থানের পর তারপরে কি দেখা চাই? যায় গ্রেপ্তারের যে বিষয়টা, গ্রেপ হুম, হ্যাঁ, যে বুঝলাম না। জি, জি বলেন। না, আমার কথা ছিল যে আচ্ছা, ওই গ্রেপ্তারের যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে না,
তো দেখা যায় আমরা নিজেরাও সরকারের যদি সব দায়িত্ব না হয় তাহলে দায়িত্বটা নিবে কারা? আমরা নিজেরাও বিএম কলেজ থেকে অন্তত 6 জন ছাত্রলীগের নেতাকর্মী আমরা ধরাইয়া দিছি। ধরাইয়া দিলে থানায় গিয়ে আমাদেরকে যা হেনস্থার শিকার হইতে হয়, যেটা হলো থানায় গিয়ে তাদের নামে আমাদের নিজেদেরও বাদী হইতে হয়, হয়তো মামলা করার জন্য, অথবা ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধ হওয়ার যে নিষিদ্ধ সংগঠনের যে শাস্তি হওয়ার কথা, এরকম কোনো মামলা প্রশাসন থেকে তাদেরকে দেওয়া হয় না। তারা দেখা যায় 2 সপ্তাহ পর বের হয়ে আসে। প্রশাসনের কোনো সহযোগিতাই নাই। আমরা কেন ধরাইয়া দিব গিয়ে? আমাদের কেন আমাদের পড়াশোনা নাই? রাষ্ট্র সংস্কার যেহেতু আমরা দায়িত্ব দিয়েই দিছি, এখন এই প্রশাসন কাজ করতেছে না, তারা সম্পূর্ণ নিষ্ক্রিয়, ব্যর্থ, যার কারণে আমাদের বিড়ম্বনার ভিতরে পড়তে হইতেছে, থানায় গেলে আমাদের হেনস্থার শিকার হইতেছে। এরপরে আসি আহতদের তালিকার বিষয়, যে 6 মাসে আহতদের তালিকা করতে পারে নাই। সবচেয়ে যেটা হলো চরম দুর্ভাগ্যজনক এবং হতাশার বিষয়, সেটা হলো এই 6 মাসে আইসেও আহতদের রাজপথে দেখতে হয়। আহতরা তাদের যে পায়ে যে অপারেশন করে যে লোহার রড বসানো, সেই পা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। তাদের গুলিবিদ্ধ, সে হাত নিয়ে বা হাত নাই সেটা নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। কেন? আমরা কি এইটা দেখতে চাচ্ছি? এটা এতদিনে কি আমরা এইটা দেখার জন্য বসেছিলাম? এটা 6 মাসে কেন? সরকার বা চাইলে, যেহেতু আমরা সবাই পজিটিভ ছিলাম, কমিটি তো হইতেছে এখন, আমরা তো অন্তত 4-5 মাস সবকিছু বাদ দিয়ে, দল সংগঠন সব বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে কাজ করছি। প্রত্যেকটা প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করছি। কেন আমাদেরকে দায়িত্ব দিলে আমরা এখনো বলি, যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়, আগামী 1 মাসও লাগবে না, এতটা কনফিডেন্স আছে যে আহত নিহত যারা হয়েছে তাদের পরিপূর্ণ তালিকা প্রকাশ আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। সারা দেশে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত জনতা এবং ছাত্র আছে, তারাই বের করে দিতে পারবে। তারপর যাচাই বাছাই করতে যতটুকু সময় প্রয়োজন হয়। এরপরে এরপরে রাইদুল সাকিব, আপনি ভাইয়া, আপনি যে প্রশ্ন করবেন সেটা করতে পারেন। যে কটা প্রশ্ন বিষয় আমার সামনে আসছে, এই কটা ক্লিয়ার করলাম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস করি, আচ্ছা, যে আপনাদের রাইদুল ইসলাম সাকিব সাহেব, আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে এবং জনাব জিয়াউর রহমান নাঈম সাহেব দুজনকেই। আহত এবং শহীদদের নিয়ে যে বিষয়টি উঠে এসেছে, আচ্ছা, মানে আমি যদি উল্টো একটি কোশ্চেন আপনাদের কাছে ছুড়ে দেই, আপনারা দেশ স্বাধীনতার 53 বছর পরে এসেও কি মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রকাশ করতে পেরেছেন? এর মানে কি আপনারাও পারেননি। করবেন না? না, না, তারা না, ব্যর্থ না, হয়েছে না, 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 দেখে কি? আমাকে বলতে দেন, শেষ করতে দেন, দেন আপনি আপনার যে কোশ্চেনটা অ্যান্সার জি, পেয়ে যাবেন। জি, বলেন, বলেন। 53 বছরেও পারেননি, কেন পারেননি জানেন? এটা আমরা পারিনি প্রকাশ করতে, যে সঠিকভাবে যাচাই বাছাই না হওয়ার কারণে। আমি আবারও বলছি, 53 বছর পরেও মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছিল বা মুক্তিযুদ্ধ করেছিল, তাদেরকে আমরা যাচাই বাছাই না করার কারণেই সঠিক তালিকা প্রকাশ করতে পারিনি। দেখেন, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, বরিশালে যে ছাত্র জনতা শহীদ বা আহত হয়েছে তাদের যাচাই বাছাই কমিটির সদস্য আমি রয়েছি। সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলছি, বরিশালে যতজন শহীদ হয়েছে, 30 জন শহীদ হয়েছে, 30 জনের তালিকা অলরেডি পাঠিয়ে দিয়েছি। বরিশাল একদম বিভাগে প্রশ্নেই না, জেলাতে, বরিশাল জেলাতে 30 জন শহীদ রয়েছেন এবং যারা আহত রয়েছেন। দেখেন, আপনি শুনলে কি ভাববেন বা মনে করবেন জানি না, অবশ্যই হাসি পাবে। 2 জন আওয়ামী লীগের লোক শহীদ, মানে মারা গিয়েছে, দুঃখিত তাদেরকে শহীদ বলে ফেলছিলাম, মারা গিয়েছে। তারা এই শহীদদের তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যত প্রসিডিউর দরকার সবকিছু মেনটেন করেছে এবং আমাদেরকে চাপ ক্রিয়েট পর্যন্ত করেছে যে তিনি পক্ষে ছিল, শহীদ হয়েছে, নাম অন্তর্ভুক্ত করতে হবে। আমরা কিন্তু সরজমিনে যাচাই বাছাই পূর্বক গোয়েন্দার মাধ্যমে তথ্য নিয়ে বিভিন্ন ভাবে আশেপাশের সকল খোঁজখবর নিয়ে তাদেরকে বাদ দিয়েছি। আরেকটা বিষয় আপনাকে বলি, মেহেন্দিগঞ্জে 5ই আগস্টের মিছিলে গিয়ে 5ই আগস্ট রাতে 1:30 বা 2টার দিকে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার কবরের উপরে লেখা আছে শহীদ এবং তার নাম অন্তর্ভুক্তির জন্য বিভিন্নভাবে চাপ ক্রিয়েট করা হচ্ছে এবং সব যে প্রসিডিউর আছে সবগুলো তারা মেনটেন করেছে। এটা তো থাকবেই। চাইলেই কি, না, 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 আমি সেটা বললাম, যারা তালিকা করতেছে, যারা সরকারে আছে, এরকম 2-4টা বা 2-1000ও যদি বলি, এরকম ঘটনা তো আসবে।
আসলে আচ্ছা, পরে আমি এগুলা তো ঘটনাগুলো সেখানে সমাধানের যাচ্ছি। জন্যই তো যারা এগুলো দায়িত্বপ্রাপ্ত যাচাই বাছাই না করে, তাদেরকে শোনেন, নিয়োগ দেওয়া এগুলো হয়েছে, তাই না? যাচাই বাছাই না করে কি এগুলো তালিকা প্রকাশ করা না, সম্ভব? 6 মাসে যে আপনি পারে না, যাচাই 6 মাসে হ্যাঁ, যাচাই বাছাই করতে পারবে না, শহীদদের এখানে তালিকা তো তো লক্ষ লক্ষ শহীদদের না, তালিকা প্রকাশ হয়ে তালিকাটা গেছে। তো লক্ষ লক্ষ না, তালিকাটা আছে শহীদদের কত 10-20 হাজার 30 হাজারের ভিতরে, শহীদ আহত মিলে এর ভিতরেই আছে। আপনাকে এটা যে আপনাকে দেখা একটা যায়। বিষয় বুঝতে হবে, হ্যাঁ, শহীদদের তালিকা প্রকাশ হয়ে গেছে, আহতদের যে তালিকাটা রয়েছে, আপনি আয়েশা জিয়াউর রহমান নাইম সাহেব বললেন আমি আহত হয়েছি, আমাকে যুক্ত করে নেন, আমি একটা কম্পিউটারে ক্লিক করে আপনার নাম আইডি কার্ড দিয়ে যুক্ত করে নিলাম। বিষয়টা কিন্তু এত সহজ নয়। আপনি আহত হয়েছেন কিনা, না, আপনি এরকম তো আন্দোলনের হচ্ছেও পক্ষে না, ছিলেন, তোমরা তো তালিকাও আপনি নিচ্ছ, আন্দোলনের যেটা হলো পক্ষে ছিলেন মেডিকেলের কিনা, রিপোর্টও তো নিচ্ছ। আমি সেটা বলতে চাচ্ছি, আপনি আন্দোলনের পক্ষে ছিলেন কিনা, আপনি চিকিৎসা নিয়েছেন কিনা, সকল ডকুমেন্টস নিয়ে যাচাই বাছাই করে গোয়েন্দার তথ্য নিয়ে দেন কিন্তু আমরা তালিকায় যুক্ত করছি। তো আপনি এত সহজে বলে ফেললেন যে আমার হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও যদি আমাদের তো একটা জেলায় মিটিং হয়, বোর্ড মিটিং, সেই জায়গায় আমাদের যদি ধরেন 100+ আবেদন পড়লো, সেই 100+ আবেদনের মধ্যে দেখা যায় যাচাই বাছাই করে 20 থেকে 25 জন ছাত্রলীগের কর্মী ছিল, তারা ছাত্রলীগ করেছে, আন্দোলন বিপক্ষে ছিল। আমরা তো হুটহাট করে আবেদন পাওয়ার পরেই নাম ইনপুট না, করতে পারি শোনো, না, হ্যাঁ, আমাদের এই যাচাই জায়গায় বাছাই এই করতে জায়গায় হচ্ছে। তোমাদের ঘাটতি এখন থাকতে সেটা পারে, কিন্তু আমরা ছাত্র জনতা আন্দোলনকারী হিসাবে আমাদের কনফিডেন্স আছে, কনফিডেন্স ছিল যে আমরা হুম, পারতাম, হুম। ভাই ইনশাল্লাহ। আচ্ছা, আসলে দেখেন, আমরা আমাদের আসলে আলোচনা দেখেন মানে একেবারেই শেষ কথা পর্যায়ে। বলাটা যতটা সহজ, সাব্বির কাজ হোসেন করাটা সোহাগ কিন্তু এবং অতটা জিয়াউর রহমান সহজ নাইম, নয়। কাজ ভাই করাটা আমরা না, আমাদের সেটা হইতে আলোচনায় পারে, অনেক কঠিন। অবশ্যই হইতে পারে, যদি সেটা কাজ করতে সহজেই গেলে হতো, অনেক সংকটের ভিতরে যদি পড়তে হয়, এটাও যদি ঠিক। আমরা কাজ করাটা কিন্তু সহজেই কিন্তু হতো, আসলে তাহলে শুধুমাত্র এই শহীদ আহতদের তালিকা রাজনৈতিক না, দলগুলোর তাদের আন্দোলন চিকিৎসা করে নিয়েও কথা শেখ বলো। হাসিনার পতনের জন্য হ্যাঁ, 17 বছর সংগ্রাম করতে হতো না ভাই। যদি কাজ করা সহজেই হতো তাহলে না, 17 সেটা তো বছর সংগ্রাম করতে আগেই হতো না, বললাম যে তাহলে কথা হলো, আন্দোলনের ডাক দেওয়ার পরেই কাজ করতে গেলে তারা অনেক বাধা পতন ঘটাইতে সংকটের পারতো। সম্মুখীন হইতে হবে, মানে এটা আমরা বাস্তবতা। মুখে কিন্তু দেখেন, কথা হলো 6 মাস আপনি ওভার হয়ে গেছে রাজনৈতিক এবং এখনো দলগুলো পর্যন্ত চিকিৎসার জন্য রাজনৈতিক রাজপথে দলগুলো নামতেছে, সবকিছু ঘন্টায় মিলেই ঘন্টায় কথাগুলো আসছে। হ্যাঁ, জি, রাজনৈতিক জি। দলগুলো আমরা ঘন্টায় ঘন্টায় আমরা শেখ হাসিনার আলোচনা পতন একেবারেই চাইতো না, শেষ পতন করতে পর্যায়ে। পারে নাই। তো সেই জি। জায়গা থেকে আপনাকে সময় দিতে হবে, সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিক আছে। আরেকটা আমরা বিষয় আমরা আলোচনা। একদম জাস্ট সংক্ষেপে বলবো, একদম সংক্ষেপে জি, বলবো যে বিষয়টা, যে আহতদের চিকিৎসা বা শহীদদের যে পুনর্বাসন, সকল প্রক্রিয়া কিন্তু চলতেছে। আহতদের চিকিৎসা নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাচ্ছে, প্রতিনিয়ত নির্বাচন চাচ্ছে, সংস্কার প্রয়োজন নাই, এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, তাদেরকে নির্বাচন দিয়া একটি সরকার বসাই দাও, আমিও এটার পক্ষে। কিন্তু জি, আচ্ছা। তারা জিয়া এখন পর্যন্ত হুম, এখন পর্যন্ত কয়জন নেতায় তার বক্তব্যের মধ্যে আহতদের চিকিৎসা নিয়ে কথা বলছে? আপনি কয়জন আর দেখাইতে পারবেন? অনেকেই বলেছেন, আমি অনেকে বলছি, বলেছেন। এই যে ইসলামী আন্দোলন হুম, বাংলাদেশের যে ফয়জুল করিম বা রেজাউল করিম সাহেব, হুম। তারা কতবার বলছে যে আহতদের চিকিৎসা আপনারা দেন বা আহতদেরকে এত করে দেন। আমার না, সামনে এখন আপনাদেরকে পর্যন্ত না না একটা না না দুইটা বললে কি বক্তব্য আমি চিকিৎসা দেখেছিলাম, দিবেন না? এখন পর্যন্ত আমি দেখি নাই। না তারা না না, দিলে হবে না শোনেন, এমনটা না কিন্তু, না তারা না দিলে হবে না এমনটা না, তারা তাহলে না দিলেও কোনটা? হবে, তারা না দিলেও হবে, কিন্তু আপনারা বিভিন্ন আন্দোলন নিয়ে কথা না, না, বলতেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে কথা এটা বলতেছেন, হয়তো সাব্বিরের আপনারা তাহলে জানার কি একটু আহতদের ইয়ে নিয়ে থাকতে কথা পারে, বলবেন না? যে ইসলামী আন্দোলন থেকে সব সময় এই সরকারের প্রতি তারা সর্বদা ছিল, পজিটিভ। পক্ষে এমনকি ছিল, এখন রাইট, যে আমি 100% অপারেশন ডেভিড ডেভিড এটারও পক্ষে। এটা হলো কি জানো, হ্যাঁ, ডেভিল হান্ট, ডেভিন হ্যান্ড, যেটা ডেভিন পরিচালনা হ্যান্ড। করতেছে, এই হুম, জায়গায়ও তারা সমর্থন প্রকাশ করছেন, হুম। এবং আহতদের সুচিকিৎসার জন্য তারা বারবার কথা বলছেন, যারা হ্যাঁ, হ্যাঁ। আমি শহীদ বলিনি, হয়েছেন। একদম ভাই, বলিনি, এটা বলিনি কিন্তু আমি একটু জিয়াউর রহমান আমরা নাইম ভাই, একদম শেষ একদম বলিনি, পর্যায়ে এটা আমি বলিনি। আমি একটু। বলেছি তারা কথা বলছে, কিন্তু হুম, তারা যতটা অন্যান্য বিষয় নিয়ে, আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলছে, আপনি দেখেন আহ প্রসঙ্গক্রমে চলে আসে আসলে বিএনপির কথাটা। বিএনপি এত এত করে কথা বলছে, কিন্তু বিএনপির কোন নেতাকে আপনি দেখছেন যে আসলে আহতদের সুচিকিৎসার জন্য কথা বলতে? হ্যাঁ, বলবে না, অনেক। বলবে না তো, তারা বলবে কেন? তাহলে কারণ এখন তো তাহলে দরকার তাহলে নির্বাচন, তারা কি তাই না? চাচ্ছে? তারা কি চাচ্ছে? তারা নির্বাচন তো দরকার, চাচ্ছে নির্বাচন সরকারকে ব্যর্থ চাচ্ছে। করতে। আরে হ্যাঁ, ভাই, জনগণ, সাধারণ জনগণের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই তো সরকার চলবে, তাই না? তো সেই জায়গা থেকে সরকার একটা প্রসিডিউর মেনটেন করতেছে, সেই প্রসিডিউর মেনটেন করার কারণেই কিন্তু একটু সময় লাগতেছে। এখন সেই সময়টা যাতে কম লাগে, এই বিষয়ে আপনাদের সকলকে সহযোগিতা করতে হবে, এবং জি, আমি আশা আচ্ছা। করি জি, আপনারা সহ করে ধন্যবাদ, দেশের ধন্যবাদ। সাধারণ জনগণ সাব্বির হোসেন সবাই সোহাগ। সরকারকে সহযোগিতা করার জি, জন্য এগিয়ে আসবে। জি, ধন্যবাদ। সাব্বির হোসেন সোহাগ, ধন্যবাদ। এবং আমরা একটু নাইম ভাইয়ের কাছে একটু যাই। নাইম ভাই, আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল যে বুর্জুমান কলেজ সেই শাখার সহ-সভাপতির দায়িত্বে আছেন। আমাদের একটা কমেন্ট একটু দেখছেন আপনি স্ক্রিনে, যে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে একজন মুসলমান অবশ্যই শহীদ। এখন হুম। সেই প্রসঙ্গে আপনি যদি একটু বলেন যে, আপনি যেহেতু একটা ইসলামিক ছাত্র সংগঠন করেন, সেই জায়গায় আসলে সত্যিই আসলে একজন মুসলমান সে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সে আসলে শহীদ কিনা?
যে একজন মুসলমান যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যেটা হলো এটা আলেমরা অনেক ভালো বলতে পারবেন। তারপরেও আমার যতটুকু জানা আছে তার উপর ভিত্তি করে বলতেছি। দেখা যায় অ্যাক্সিডেন্ট করে মারা গেলেই একজন মুসলমান শহীদ, এটা বলা যাবে না। দেখতে হবে যদি তার ভিতরে ঈমান থাকে, হ্যাঁ? যদি ঈমান থাকে তাহলে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে, দুর্ঘটনায় যেটা মারা গেলে তাকে শহীদ বলা যায়। সে শহীদ। কিন্তু সে ইয়ে আছে। আপনি দেখেন ওই যে আমরা যদি এখন কথা বলি নাস্তিকদের কথা বা হুম, মুরতাদদের কথা, তারা অবশ্যই মুসলমান। তারা হুম, এই কালিমাও গ্রহণ করছেন। কিন্তু তাদের ভিতরে তারা ইসলামকে ধারণ করে না। দেখা যায় তারা নিজের অজান্তেই বেঈমান হয়ে গেছেন। হ্যাঁ? কিন্তু তারাও অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তাদেরকে আমরা শহীদ বলতে পারি না। আচ্ছা, এই ঠিক আছে, জায়গায় কথা ধন্যবাদ। হলো ঈমান। এবং হ্যাঁ, আচ্ছা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আ আমরা একটু আপনার কাছে যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের কি করণীয় এবং কি ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা ছাত্রদের জন্য কেমন ক্যাম্পাস, কেমন রাষ্ট্র, জাতির জন্য কেমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, শিক্ষার্থীদের জন্য কেমন ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চান, শিক্ষাঙ্গন কেমন চান এবং পাঠ্যপুস্তকের মধ্যে যে এতদিন এক না একতন্ত্র সেটার আসলে আপনারা কিভাবে চান? এক কথায় আমরা জি, এটা শেষ করব। আপনার আলোচনা এবং আপনার আলোচনার পরবর্তীতে আমরা সাব্বির হোসেনকে একটু সুযোগ দিব। তার পরবর্তীতে আমরা শেষ করব। জি, জি, জি। ধন্যবাদ। দেখা যায় আ আমি যতদূর জানি যে এখন পর্যন্ত আ আন্দোলন হইছে যে আমরা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছি শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের যে পড়াশোনার যে বিষয়টা, শিক্ষা সংস্কার কমিশন হয় নাই এখনো। তো ভেরি গুড। আমরা চাই যে এই যে শিক্ষার যে গুণগত মান, সেই মান হুম, উন্নয়নের জন্য এবং শিক্ষা নিয়ে যে সংকটগুলো আছে, যেমন আপনি যদি এখন দেখেন যে তিতুমির অ্যা কলেজ তারা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আন্দোলন করতেছে। বিভিন্ন ক্যাম্পাসে এখনো গতকাল দেখলাম ঢাকা কলেজ না সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ তারা এখনো সংঘর্ষে লিপ্ত। বিভিন্ন জায়গায় এরকম মোল্লা কলেজের কথা তো আপনারা জানেন। তো সবকিছু মিলায়া এই যে ঝামেলাগুলো সংকটগুলো তৈরি হইতেছে এগুলো তো সরকারকে বিড়ম্বনায় ফেলতেছে। তাদের যে কার্যক্রম সে কার্যক্রমের গতিকে রোধ করতেছে। তো আ এই সমস্ত এগুলো সবকিছু বাধা উত্তরণের জন্য শিক্ষা সংস্কার কমিশন দরকার। দেখা যায় বাংলাদেশের অধ্যয়ন করে আমি যদি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাইরের রাষ্ট্রে যাই, কোথাও যাই, কিন্তু আমার এই যে সার্টিফিকেট আমার এতদিনের যে অর্জন, সেই অর্জনটা কিন্তু সেখানে মূল্যায়নিত হয় না। কেন হয় না? কারণ এখানে শিক্ষার গুণগত মান ওই পর্যায়ে যায় নাই। তো এইটা দরকার। তো তারপরে আসি ক্যাম্পাস। যে আমরা অবশ্যই এরকম একটা ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে দলমত নির্বিশেষে কে কোন দল করলো, কে কোন দলের দায়িত্বশীল নেতা, কে কোন ধর্ম ধর্মে ধর্মের লোক এগুলো দেখার বিষয় হবে না। এমন একটা ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে সকলের সহাবস্থান থাকবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পড়াশোনা করবে এবং সুন্দর একটা ক্যাম্পাসে চলাফেরা করবে। আমরা চাই যে ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক। কোন লেজুর ভিত্তিক রাজনীতি না থাকুক। দেখা যায় আমি একটা আমি যে এটা ব্যক্তিগতভাবে এটা ব্যক্তিগত মতামত। আমি এটা লালন করি যে আমি একটা ছাত্র সংগঠনের দায়িত্বে আছি। অন্য একটা ছাত্র সংগঠনের দায়িত্বে এমন কেউই আসুক যে আমার মতো শিক্ষার্থী। যে আমি সেই উনি শিক্ষার্থী হইলে আমি দেখা যায় তার সাথে আমার হাঁটতে, উঠতে বসতে দেখা হবে, হাঁটতে চলতে দেখা হবে তার সাথে। আমি তার সাথে এক জায়গায় বসে চা খাবো, আড্ডা দিব, গল্প করব এবং একে অপরের সমালোচনাও করব। ভালো মন্দ উভয় দিক। হুম। কিন্তু দেখা যায় এরকম ছাত্ররা নেতৃত্বে বা এরকম লোক নেতৃত্বে না আসুক, যার সাথে আমাদের দেখা হয় না, কথা হয় না, ওঠা বসা না হবে। আরেকটা বিষয় হলো অবশ্যই কিছু যৌক্তিক সংস্কারের শেষে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রদের প্রতিনিধি নিশ্চিত করা হোক। যে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে, তাদের মাধ্যমেই একটা ক্যাম্পাসের যাবতীয় যে সমস্যা, সুবিধা-অসুবিধা সাধারণ শিক্ষার্থীরা উপস্থাপন করবে। তারা সেগুলা সমস্যাগুলা, সংকটগুলা মোকাবেলা করুক এবং ছাত্র সংগঠনগুলা তারা তাদের জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হোক। সারা দেশের আচ্ছা। প্রত্যেকটা ক্যাম্পাসই যে ছাত্র সংসদ নির্বাচন হোক এটা চাই এবং ক্যাম্পাসের বাহিরেও জেলা, মহানগর, থানা যতগুলো শাখাই থাকে না কেন ইউনিয়ন পর্যায়ে সব জায়গায় ছাত্র রাজনীতির সহাবস্থান থাকুক এবং শিক্ষার্থীরা যাতে কোন জায়গায় বিড়ম্বনা বা হেনস্থার শিকার না হোক এটাই চাই। কেউ কারো প্রোগ্রামে জোরপূর্বক যে কোনো শিক্ষার্থীকে বাধ্য না করে অংশগ্রহণ করার জন্য। পাশাপাশি যে আমাদের নৈতিক দিকেও ছাত্রদেরও যে এখন একটু দেখা যায় নৈতিক দিকে অবক্ষয়ের সৃষ্টি হয়ে গেছে এ না চাইতেও। এই সমস্ত এগুলা থেকে আমরা উত্তরণ করতে পারি। এই কারণে ওরকম কিছু বাস্তবমুখী এবং
যেহেতু বাংলাদেশে 92% আমরা মুসলমান, সেক্ষেত্রে আমাদের যে ধর্মীয় যে নীতি নৈতিকতার অনেক বিষয় আছে, এগুলো অন্তর্ভুক্ত করা হোক পাঠ্যপুস্তকে। আচ্ছা। আপনাকে ধন্যবাদ। এবং আমরা একটু সাব্বির হোসেন সোহাগের আলোচনার মধ্যে দিয়ে আমাদের আলাপ শেষ করব। সাব্বির হোসেন সোহাগ, আপনার কাছে একেবারে নির্দিষ্ট কিছু প্রশ্ন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেমন ক্যাম্পাসের স্বপ্ন দেখে, কেমন শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখে, কেমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখে, জনগণের জন্য কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে? আচ্ছা, ধন্যবাদ। আমরা অনেক সময় ধরেই আলোচনা করছিলাম। দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি আপনাকে এক কথায় বলে দিচ্ছি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন। সেই নতুন বাংলাদেশটি কেমন হতে পারে? সেই নতুন বাংলাদেশটি হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশটি হবে অপরাজনীতিমুক্ত বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশটি হবে আপনার সুদ, ঘুষ এবং রাহাজানি যাবতীয়, অর্থাৎ যে কাজগুলো করলে দেশকে সামনে এগিয়ে নিতে বাধার সম্মুখীন হতে হয় বা বাধা হয়ে দাঁড়ায়, সেই সকল কাজগুলোকে আহ, দূরে ঠেলে রাখাই হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ। এবং তারা স্বপ্ন দেখে যে এই কাজগুলোর ব্যতিরেকেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে এবং এমন ভাবে ক্যাম্পাসকে গড়ে তুলতে হবে যে বিষয়টি বিগত দিনগুলোতেও আমরা দেখেছি। এবং আপনাকে প্রথমেই আমি বলেছিলাম যেটা, যে ছাত্র সংসদ নির্বাচন একটি মাত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা দিলেও তারা কিন্তু সফল হয়নি মুষ্টিমেয় বা একটি গোষ্ঠীর কারণে। তো এই গোষ্ঠী বা কোনো দলের একক আধিপত্য না থাকে, সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত যেন ব্যক্ত করতে পারেন, তারা তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া যেন তাদের প্রতিনিধিদের কাছে তুলে ধরতে পারেন, এমন ক্যাম্পাসেই আমরা চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাই, সাধারণ শিক্ষার্থীরা চায়। এটাই আমি আশা করি। এবং সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে এবং কাজ করবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের দুইজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজপথের রাজনীতির পঞ্চম পর্বে আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি। আপনাদের আবারও রাজপথের রাজনীতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এতক্ষণ যারা আপনাকেও আমাদের ধন্যবাদ সাথে জানাই। যুক্ত ছিলেন, যারা আপনাকেও শুনেছেন ধন্যবাদ। আলোচনা, তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী রাজনীতিতে আগামীদের ছাত্রদের ভাবনা এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ছাত্র রাজনীতির প্রতিনিধিরাই তারা চায় যে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা হোক, সেখানে সকল ছাত্র সংগঠন একই ক্যাম্পাসে একই প্রতিষ্ঠানে তারা সহ অবস্থান করুক, তাদের নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে এবং কি একটি সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হবে, সেটি সকল ছাত্র সংগঠনই চায়। সেই জায়গা থেকে আগামীর ছাত্র রাজনীতি হোক প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য মান উন্নয়নের, শিক্ষাঙ্গন উন্নয়নের এবং যাবতীয় শিক্ষা ব্যবস্থানের উন্নয়নের, এবং আগামী শিক্ষা ব্যবস্থা হোক প্রত্যেকটি আ যান্ত্রিক না হয়ে, কোনো এককেন্দ্রিক না হয়ে, লেজুর ভিত্তিক না হয়ে একটি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা হোক, সেই আশা আমরা করি। সকলকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই এবং যারা পরবর্তীতে শুনবেন সকলকে ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী রবিবার রাত ১০টায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।